তো দেখে নি কতজন তোমরা করেছো, কি করেছো। ঠিক আছে, তোমরা এত কম কেন, বাকিরা কোথায়? টপ স্কোর আর দেখে নাও কে আছে, টপ স্কোর কে করেছে। ময়ূরাক্ষী আছে 96, কিন্তু ময়ূরাক্ষী অনেকবার পরীক্ষা দিয়েছে। শ্রেয়সী মুখার্জি 96, শ্রেয়া বৈদ্য 78, সোহিনী পাঁজা 78, ময়ূরাক্ষী কর্মকার 67, স্থাপিতা 67, সায়ন্তন ব্যানার্জি 63, সোহিনী পাঁজা 63, দীপিকা দাস 63, নাজমুন নেশা 56, শুভম 52, লক্ষ্মী হালদার। কে এটি? নতুন নতুন এটা স্টুডেন্ট। ঠিক আছে, কে এটা? বাইরের স্টুডেন্ট এটা। আচ্ছা, তারপরে আছে রুদ্র। রুদ্র করেনি এখন, রুদ্র অনেকবার ট্রাই করেছে কিন্তু সাবমিট করেনি। এটা কে? এটা তোমরা এই সব নামে করছো কেন সাবমিট? তোমাদের বারবার তো বলছি যে নিজের নাম দিয়ে করবে, এই সব নাম দেবে না, নাহলে ব্লক করে দেবো। তখন কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তখন আর বলতে পারবে না আমাকে যে স্যার আনলক করে দিন। আমি কিন্তু আনলক করবো না। আর প্রপার নাম দিয়ে পরীক্ষা দেবে, আর নইলে দেবে না। প্রপার নাম দিয়ে পরীক্ষা দেবে, আর নইলে দেবে না। পরিষ্কার কথা। কিন্তু এইসব নাম আমি দেখতে চাই না। গেস্ট মেস্ট, তুমি নিজে ক্যান্ডিডেট, নিজের নাম দেবে, নিজের নাম দিয়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, নইলে এখানে আইপি অ্যাড্রেস তোমাদের ব্লক করে দেবো, আর দেখতে পাবে না, আর পরীক্ষায় দিতে পারবে না, ওয়েবসাইটেই ঢুকতে পারবে না। আর যাই হোক, ফিরে আসি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলছে যে অ্যারেঞ্জ দ্য অ্যাক্ট রিলেটেড টু implementations of directive principles of state policy in the chronological order। ধারাবাহিক এখানে নির্দেশক্রমে সাজাতে বলেছে। কোনগুলো? না, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির ইমপ্লিমেন্ট কোনগুলো করেছে। তো আমরা দেখতে পাবো যে সমস্ত আইনগুলো, ডিরেক্টিভ প্রিন্সিপালস যেগুলো আছে, অর্থাৎ রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানে, রাষ্ট্রকে কতগুলো নির্দেশ দেওয়া হয়েছে যে এই সমস্ত কাজগুলো সংবিধানকে সরকারকে করতে হবে, রাষ্ট্রকে করতে হবে। তো রাষ্ট্রকে বলতে বেসিক্যালি রাষ্ট্রের এজেন্টকে আমরা বুঝি, কারণ রাষ্ট্র একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, বিমূর্ত ধারণা। কিন্তু আমরা স্টেট বলতে আমরা এখানে সরকারকে বুঝি। স্টেট হচ্ছে সরকারের, গভর্নমেন্ট হচ্ছে সরকারের হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে স্টেটের এজেন্ট। তো তার অ্যাক্টিভিটিসগুলোর মধ্য দিয়ে আমরা স্টেটকে অনুভব করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছিল ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে, যেটা আমাদের মেনশন করা হয়েছে 36 to 51 আর্টিকেলের মধ্যে, পার্ট 4 এর মধ্যে এটাকে আলোচনা করা হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাবো যে ওই নির্দেশগুলোকে মান্যতা দিতে গিয়ে সরকার কতগুলো আইন তৈরি করেছে বিভিন্ন সময়ে। তো সেই আইনগুলো হচ্ছে এগুলো, এ থেকে ই পর্যন্ত, এগুলো হচ্ছে তার আইন। কী কী আইন আছে এখানে? দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট, দ্য চাইল্ড লেবার প্রভিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, দ্য মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, দ্য মাইন্স অ্যাক্ট। এর নির্দেশটা হচ্ছে এখানে সিডিইএবি। সিডিইএবি কেন এখানে বলছে? দেখো, দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976-এ এসেছে, যে তুমি কাউকে জোর জবরদস্তি কাজ করাতে পারবে না। কাউকে ওই বন্ডেড লেবার মানে এক প্রকার তুমি যেটা হয় দেখবে বেশি বেশি করে গ্রামের গঞ্জের এখনও, মানে কিছু কিছু জিনিসে মানে এখনও এগুলো দেখতে পাওয়া যায়, আছে। ঠিক আছে, যে গ্রামের প্রচুর মানুষ তারা বিদেশে চলে যায়, মানে অন্য রাজ্যে যায়। অন্য রাজ্যে গিয়ে কি করে? তারা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করে। ওই ঠিকাদার কি করে তাকে কোম্পানির কাছে তাকে কিন্তু এক প্রকার বিক্রি করে দেওয়ার মতো হয়ে যায়, যে সে 1 বছর কাজ করবে, তার আগে বাড়িতে ফিরতে পারবে না, এবং তার জন্য যত টাকা ধার্য হয়েছে সেটা কিন্তু সেই ঠিকাদার নিয়ে তার লাভের অংশটা রেখে সে কিন্তু লেবারকে দেয়। এবার লেবার যদি কোনো একটা সমস্যায় পড়ে এবং তাকে যদি বাড়িতে ফিরতে হয়, তাহলে তার সেইখানে কিন্তু বিশেষ কোনো মানে সুযোগ সুবিধা থাকে না, তাকে বাধ্যতামূলকভাবে কিন্তু এই কাজগুলো করতে হয়। বিদেশেও এই জিনিসগুলো আমরা দেখতে পাই, কিন্তু বিদেশের উপরে এই সমস্ত বিষয়গুলো লাগু হয় না, দেশের মধ্যেই হয়। বিদেশে তোমরা দেখতে পাবে যে সেখানে ভিসা, পাসপোর্ট সব এগুলো জমা নিয়ে নেয়, পাসপোর্ট ভিসা জমা নিয়ে নেয়। তো ফলে তুমি আর দেশে ফিরতে পারবে না, কোম্পানি সেগুলো জমা নিয়ে নেয়, এগুলো আমরা দেখতে পাই। তো এগুলো হচ্ছে কি এক ধরনের মানুষকে জোরপূর্বক খাটানো, বেগার খাটানোর মতো কনসেপ্ট এগুলো এখানে কিন্তু এর মধ্যে দিয়ে উঠে আসে। একটা চরম লেভেলে এক্সপ্লয়টেশনস উঠে আসে, যেটা আগের একটা সিস্টেম ছিল যেটাকে বলা হচ্ছে স্লেভারি সিস্টেম। সেই স্লেভারি সিস্টেমের মতোই এটা কিন্তু বিবেচনা হয়। তো
আমরা দেখতে পাবো এগুলো সংবিধানে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে এগুলো মানে এগুলোর বিরুদ্ধে সরকার যাতে নেসেসারি ইনিশিয়েটিভ নিতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো রয়েছে। অ্যাবলিশন অফ বন্ডেড লেবার, বন্ড তুমি নিতে পারবে না হয়তো কাউকে তুমি এখানে এক প্রকার বলতে পারো বন্ধক দেওয়া যাবে না, এগুলো এক প্রকার ইলিগাল প্র্যাকটিস, ঠিক আছে। প্রভিশন অফ বন্ডেজ এগ্রিমেন্টও তুমি করতে পারবে না। ইমিডিয়েট রিলিজ অফ বন্ডেড লেবার, এই সময় মানে এই ধরনের যারা মানে সমস্যায় ফেস করছে, চলে গেছে হয়তো তারা ফেস করছে এই ধরনের, তাদেরকে সঙ্গে সঙ্গে এদেরকে সরকারের তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে এদেরকে রিলিজ করার কথা বলা হয়েছে। এবং যারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটাবে, এক্সপ্লয়টেশনস করবে, তার জন্য পেনাল্টিজের কথা বলা হয়েছে। এদের জন্য ভিজিলেন্স কমিটি তৈরি করা হয়েছে, যারা নিয়মিত কি করবে, ভিজিলেন্সের কাজ করবে, অর্থাৎ তদারকির কাজ করবে, দেখবে এগুলো হচ্ছে কি না কোথাও। তারপরে হচ্ছে রিহ্যাবিলিটেশনস অফ ফ্রিড লেবারার্স, যে তাদের যারা হচ্ছে মুক্তি পেয়েছে তাদের হচ্ছে অনেক সময় কি করা, যে তাদের হচ্ছে একটুখানি বসবাসের ব্যবস্থা করে দেওয়া। কারণ অনেক সময় এটা হয় যে তারা বাসস্থান শূন্য হয়ে পড়ে, অর্থাৎ তারা কিন্তু শেল্টারলেস হয়ে পড়ে। তখন কিন্তু ইমিডিয়েট বেসিসে তাকে শেল্টার দেওয়া দরকার, অর্থাৎ তাকে শুধু মুক্ত করলেই হবে না, ইমিডিয়েট বেসিসে তার ওই সময়ের বেসিক নিডটা হচ্ছে যে তার একটা বাসস্থানের প্রয়োজন পড়ে। তো সেই বাসস্থানটা এবং তারও আরও বেসিক কিছু খাবার দাবার, এই সমস্ত বিষয়গুলো তাকে কিন্তু প্রদান করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু সংবিধানে দেখতে পাবো, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার এগেনস্টে আমাদের এখানে ল নিয়ে আসা হয়েছে। চাইল্ড লেবার নিয়ে আমরা দেখতে পাবো 1986-এ চাইল্ড লেবার নিয়ে ল এসেছিল এবং চাইল্ড লেবারকে নিষেধ করা হয়েছে, যে শিশুদেরকে কেউ বাধ্যতামূলকভাবে শিশুদেরকে এখানে কাজ করাতে পারবে না, বাধ্যতামূলকভাবে না, শিশুদেরকে কাজ করানো যাবে না। তো বিপজ্জনক কাজ বিশেষ করে সেগুলো তো করানোই যাবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কতগুলো রেকমেন্ডেশনস আছে, মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কতগুলো প্রভিশনস আছে এই আইনে। এই যে 1986-এ যে চাইল্ড লেবার অ্যাক্ট যেটা উঠে আসলো, সেই সময় গুরু পদস্বামী কমিটি তৈরি হয়েছিল, গুরু পদস্বামী কমিটি। তো গুরু পদস্বামী কমিটির এই রেকমেন্ডেশনে আমরা দেখতে পাবো এই আইনটা কিন্তু সেই সময় এসেছে। ভালো করে দেখে নিও, আননোন নাম পরীক্ষায় হয়তো ঘুরিয়ে আসতে পারে। তো আমরা দেখতে পাবো সেখানে বলা হয়েছে কি, যে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত 14 বছর বয়স পর্যন্ত, 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে, কোনো বাচ্চাকে, কোনো চিলড্রেনকে, চাইল্ডকে তাকে কিন্তু কাজ করানো যাবে না। তাকে কোনো কোম্পানিতে, তাকে কোনো মাইনিং এরিয়াতে, তাকে কোনো বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্যাক্টরিজ আছে সেগুলোতে নিয়োগ করা যাবে না। এই ধরনের প্রভিশন সেখানে কিন্তু নিষেধ কিন্তু রয়েছে। এটা আমাদের সরকারের তরফ থেকে আমরা আইনে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে নন হ্যাজার্ডাস যে সমস্ত ইন্ডাস্ট্রিজগুলো আছে, অর্থাৎ খুবই কম বিপজ্জনক যে সমস্ত কাজ বা বিপজ্জনক নয় সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রেও যদি সেখানে তাদেরকে নিয়োগ করা হয়, তাহলেও তাদের জন্য বিশেষ সেফটির ব্যবস্থা করতে হবে, কতগুলো কন্ডিশনস রাখতে হবে এবং কোনো রকমভাবে তুমি তাদেরকে 6 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না। এবং সেটাও কিনা তার 1 ঘন্টার রেস্ট তাকে ইনক্লুড করে, যে 1 ঘন্টার তাকে রেস্ট দিতে হবে, রেস্ট ইন্টারভালস দিতে হবে, তার কতগুলো হলিডেজ থাকবে। তো এই সমস্ত স্পেসিফিক জিনিসগুলো মেনশন করতে হবে, প্রভিশনসগুলো মেনশন করতে হবে। ওয়ার্কিং আওয়ার তো বললাম এটা হয়েছে, এবং কোনো রকমভাবে এটা বলা হয়েছে 7টা থেকে 8টার মধ্যে তাকে তুমি কাজ করাতে পারবে না। সকাল 7টা থেকে রাতের বেলা 7 PM থেকে 8 AM পর্যন্ত, অর্থাৎ রাতের বেলা তাকে কোনো রকমভাবে কাজে নিয়োগ করা যাবে না। এগুলো একেবারে নিষেধ, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু বলা হয়েছে। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। পেনাল্টিজেরও কথা বলা হয়েছে, এগুলো যদি এই আইনটাকে যদি কেউ ব্রেক করে তাহলে তার জন্য অবশ্যই তার জন্য সাজার ঘোষণা করা হয়েছে। এটাকে সংশোধনও করা হয়েছে, আইনটিকে 2016 সালে সংশোধন করে বলা হয়েছে যে 14 বছর বয়সী সমস্ত শিশুকে এখানে কি করা না, এখানে বলা হয়েছে যে তার নিজের যে পরিবার আছে সেই পরিবারের যদি কোনো বিজনেস থাকে, গরিব যদি পরিবার হয়, তার নিজের যদি পরিবারের যদি বিজনেস থাকে, তাহলে সেই পরিবারে তাকে কি করতে হবে না, সে যদি কাজ করে তাহলে আবার সেটা কিন্তু এই আইনের আওতায় আসবে না। এবং আর একটা বিষয় সেখানে রাখা হয়েছে, যেটা যদিও এক্সপ্লয়টেশনস এক প্রকার অনেকে দেখার চেষ্টা করে, সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আমরা জানি যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বাচ্চাদের একটা বিশাল কিন্তু একটা রোল আছে বা একটা পার্টিসিপেশন আছে। অর্থাৎ যে মিউজিক ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছ, যে টিভিতে যে সিরিয়াল হচ্ছে, বা রিয়েলিটি শো হচ্ছে, টিভিতে যে রিয়েলিটি শো হচ্ছে, সে ডান্সের হোক, নাচের হোক, ড্রামার হোক, ঠিক আছে, অ্যাক্টিংয়ের হোক, যাই হোক না কেন, বাচ্চাদেরকে বা সিরিয়াল হোক, বাচ্চাদেরকে যে সেখানে নামানো এবং বাচ্চাদেরকে দিয়ে সেখানে কম্পিটিটিভ করে তোলা, এগুলোও কিন্তু অনেকে বলার চেষ্টা করে যে এগুলো হচ্ছে শিশু শ্রম। মানে বাধ্যতামূলকভাবে একটা ছেলেকে একটা মেয়েকে ফার্স্ট হওয়ার দিকে ঠেলে দেওয়া হলো, ফার্স্ট হতে হবে। সে যদি ফার্স্ট না হতে পারে তাহলে তার উপর একটা বড় সেখানে কি থাকে না, সামাজিক একটা প্রেশার থাকে।
তাকে দেখানো হয় যে তোমাকে দেশের মানুষ ভোট করছে। যখন একটি ছেলে ব্যর্থ হয়, একটি মেয়ে যখন ব্যর্থ হয়, একটি বাচ্চা যখন ব্যর্থ হয়, তখন কোথাও গিয়ে এগুলো তার সেই শিশুসুলভ মনে, সেই তখন নরম মনে কোথাও গিয়ে একটা বড় দাগ কেটে যায়। সেগুলো সমাজের বিরুদ্ধে তখন তাকে কিন্তু এক প্রকার সমাজের বিরুদ্ধেও এক সময় কিন্তু সে চলে গেলেও যেতে পারে। তো এগুলো কতগুলো বাচ্চাদেরকে মানে সামনে রেখে এখানে সমাজ বা মার্কেট যেভাবে ইন্ডাস্ট্রিজ করছে, মার্কেট যেভাবে বিজনেস করছে, এবং আমাদের সমাজ যেভাবে শোষণতান্ত্রিক সমাজের চরিত্রটা বহন করছে, যে একটা বাচ্চাকেও সেখানে কিন্তু টিভিতে নামিয়ে দিয়েছে এবং তাকে তার মধ্য দিয়ে তাকে হয়তো একটা মানে তাকে সামনে রেখে হয়তো সেখানে একটা মজার ভিডিও তৈরি করা হয়েছে, নইলে দেখবে সেখানে তাকে রিয়েলিটি শোতে নামানো হয়েছে গানে বা ডান্সে, এই যে বিষয়গুলো। তো এগুলো কিন্তু অনেকে বলার চেষ্টা করে যে এগুলো হয়তো ছাড় দেওয়া হয়েছে, কিন্তু কথাটা হয়েছে যে এগুলোও কিন্তু এক প্রকার ভায়োলেশনস, এগুলোও কিন্তু শিশুসুলভ মনে কোথাও গিয়ে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ ক্যামেরার সামনে কখনো এটা হয় না যে সে সবসময় ন্যাচারাল অ্যাক্টিং করে, আর ন্যাচারাল অ্যাক্টিং করলেও সেটা অনেক সময় দেখা যায় যে ছোটোবেলা থেকেই তাকে কম্পিটিটিভ করে তোলার চেষ্টা করা হয়, যে ছোটোবেলা থেকেই তাকে শেখানো হচ্ছে যে সোসাইটি যেভাবে তোমাকে দেখতে চাইছে সেই রকমভাবে তোমাকে অ্যাক্টিং করতে হবে। তো তার পুরো জীবনটাই সেখানে অ্যাক্টিংয়ে পরিণত হয়ে যায়। বিশেষ করে এই যে নতুন সোশ্যাল মিডিয়া এজ যেটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই সোশ্যাল মিডিয়া এজের একটা বড় প্রবলেম হচ্ছে যে সেখানে দেখবে তোমরা বাবা মারা বাচ্চাদের ভিডিও তৈরি করে সেখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, এবং শিশুসুলভ মনেই সেগুলো কিন্তু একটা বড় ধরনের দাগ কেটে যায়, বড় ধরনের দাগ কেটে যায়। এগুলো আমরা দেখতে পাবো। অনেক ভিডিও তোমরা দেখবে তোমরা নিচে তোমরা দেখবে যে একটা বাচ্চার ভিডিও খুব শেয়ার হতো, খুব পিছে দেখো পিছে কন হ্যাঁ, শুনেছো নিশ্চয়ই, ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। তো সেই ভিডিওতে দেখবে ছেলেটি যেহেতু মুসলিম পাকিস্তানি, তাকে দেখবে আশেপাশের তার প্রতিবেশী দেশগুলোর প্রচুর নাগরিক তাকে সেখানে কিন্তু গালমন্দ করছে, এটা বলে যে এত মানে প্রচার করে তাকে হবেই কি, সে তো বড় হয়ে তো সে আবার টেরোরিস্টই হবে। তো এই যে শব্দগুলো সে ছোটোবেলা থেকেই যখন শুনছে, জানছে, সে তো কমেন্টগুলো পড়ছে, তার রিভিউ দেখছে সে নিজেও, এবং কোথাও গিয়ে তার বাবা মারাও সেগুলো দেখছে। তো এগুলো করতে গিয়ে কি হয় না, শিশুসুলভ মনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। তো একটা বাচ্চাকে সাধারণভাবে বড় করে তোলার না তুলে তাকে যেভাবে ছোটোবেলা থেকে কম্পিটিটিভ করে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু খারাপ। তো এগুলো এই আইনের আওতায় আসা উচিত। অনেকে এগুলো কিন্তু বলার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাবো যে সেগুলো কিন্তু হয় না। 2016 সালে সেখানে কিন্তু এগুলোকে ছাড় দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে বলা হয়েছে যে 14 থেকে 18 বছর বয়সের শিশুদেরকেও এখানে আমরা মানে ছেলে মেয়েদেরকেও আমরা দেখতে পাবো কি যে বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকমভাবে তাকে কিন্তু এই বিপজ্জনক কাজে বা পেশায় কিন্তু নিয়োগ করা যাবে না, এই সমস্ত কথাগুলোও সেখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে। তো চাইল্ড লেবার রিহ্যাবিলিটেশন সেন্টারও কতগুলো গড়ে তোলা হয়েছে, অর্থাৎ বাচ্চাদের সেখানে আশ্রয়স্থল কতগুলো গড়ে তোলা হয়েছে। দেখবে পথ শিশুরা বিশেষ করে এই সমস্ত কাজে নিয়োগ হয়, তাদেরকে দিয়ে সেখানে দেখবে ভিক্ষা করানো হয়, তাদের শরীরে দেখবে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, সেই ইঞ্জেকশনের এমন একটা প্রভাব আছে যে সারাদিন সে তাকে দেখে মনে হবে যে সে যেন অসুস্থ। তো সেই অসুস্থ একটা ফেস দেখে সাধারণ মানুষ যারা একটু দয়ালু হয় তারা কি করে, ওদেরকে গিয়ে তখন টাকা পয়সা দেয় বা খাওয়ায়, এই সমস্ত জিনিসগুলো করে আমরা দেখেছি। তো এইগুলো আলটিমেটলি কি করে, এগুলো কিন্তু আলটিমেটলি এক প্রকার খারাপ। তো এগুলোকে আটকানোর চেষ্টা করার জন্য বলা যেতে পারে যে এইগুলো এই রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোও দরকার। কেন? কারণ কেউ না কেউ ওকে তাকে শেল্টার দেয়, এবং যে শেল্টার দেয় তখন সে তখন বাচ্চাটিকে এইভাবে কাজে লাগানোর কাজ করে, এবং তাকে সামনে রেখে ভিক্ষাবৃত্তিতে তাকে নামিয়ে নিয়ে এসে তখন কিন্তু ব্যবসা বাণিজ্য করে। তো এগুলো খারাপ। তো যাই হোক, এগুলোর কথা এখানে বলা হয়েছে, এবং আমরা দেখতে পাবো সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, তারপরেও সেগুলো কিন্তু অনেক কম। যেমন একজন নোবেল পেয়েছিলেন এদের উপর কাজ করে, নামটা বলতে পারবে? এবং এনার সঙ্গে আরেকজন নোবেল পেয়েছিলেন একই বছর। ঠিক আছে, একজন তিনি ছিলেন ভারতীয় এবং অন্যজন ছিলেন হচ্ছে, তিনি যদিও বাচ্চাদের দিনে কাজ নয়, যিনি পাকিস্তানি ছিলেন তিনি বাচ্চাদের দিয়ে নয়, তিনি অন্য একটা তার কিন্তু রোল ছিল। বলতে পারবে কে বাচ্চাদের নিয়ে কাজ করে নোবেল প্রাইজ পেয়েছে? ভারতের একজন মানুষ, জানা আছে? জানা নেই? নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে। কি নাম? নোবেল পিস প্রাইজ। কি নাম বলে? আমি ভাবলাম মাদার টেরিসা হয়তো। মাদার টেরিসা নয়। রিসেন্ট 2000 এই যে আইনটা কত সালে, 2016, 2014-15 দিকেই পেয়েছে, 15 বা 16 দিকেই হবে। ঠিক আছে। নাম হচ্ছে কৈলাস সত্যার্থী। নাম শুনেছো কৈলাস সত্যার্থী? গুগল করে দেখবে কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থীর পাশাপাশি সেই সময় মালালা ইউসুফজাই তখন কিন্তু নোবেল শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, নোবেল প্রাইজ পেয়েছিলেন, জয়েন্টলি তাদেরকে দেওয়া হয়েছিল। ইনি পেয়েছিলেন বাচ্চাদের নিয়ে তিনি কাজ করেন বলে, আর উনি পেয়েছিলেন যে তিনি ওই পাকিস্তানের
টেরোরিস্টদের গুলি খেয়েছিলেন, তারপরেও তিনি তার নিজের জীবন ত্যাগ করেনি এবং বেঁচে ফিরেও তিনি কিন্তু তার সংগ্রাম চালিয়েছেন যে ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে। তো এই কারণে তাদের দুজনকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে নিও, পরীক্ষায় আসতে পারে। এরপরে চলে আসো আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926-এ এসেছে। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926-এ এসেছে। আমরা দেখতে পাচ্ছি কি যে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926-এ এসেছে, এবং আমি তোমাদের এর আগেই বলছিলাম, গতকালকের ক্লাসেই বলছিলাম যে বিভিন্নভাবে ট্রেড ইউনিয়নসগুলোকে একটা লিগাল স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তার মধ্যে দিয়ে বেসিক কতগুলো ইমিউনিটিস তাদের দেওয়া হয়েছে, যে তাদের ক্রিমিনাল বা সিভিল যে অ্যাক্টিভ যে পানিশমেন্টগুলো তাদেরকে দেওয়া হতো সেগুলো থেকে তারা এখন বিরত থাকতে পারবে। অর্থাৎ তারা তাদের নিজেদের অধিকারটা পেলো, যে তারা এখন আন্দোলন করতে পারবে, তারা এই অধিকারটা পেলো, তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে তারা সেখানে আন্দোলন করতে পারবে, প্লাস তারা এই অধিকারটাও পেলো যে তারা কিন্তু সেখানে তাদের সংগঠনটি একটা আইনি স্বীকৃতি পাবে। তো এইগুলোর মধ্য দিয়ে জন্য আমরা দেখতে পাবো এইটা আলটিমেটলি 1926-এ হয়েছে। গতকালকের ক্লাসে বলছিলাম ব্রিটিশ সরকার এটা কিন্তু নিয়ে এসেছিল। ডিটেলসে যাচ্ছি না, আর দেখে নিও। এরপরে চলে আসো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অর্থাৎ ন্যূনতম বেতন আইন। ন্যূনতম বেতন আইন মানে আমাদের দেশে যেটা সব থেকে বড় অভাব, এবং ডেভেলপিং কান্ট্রিজগুলো, আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলিতে এই আইনটার বড্ড অভাব দেখা যায়, এবং আইনটা থাকলেও সেটার প্রপার অ্যাপ্লিকেশনস নেই। কেন? তার কারণ এই সমস্ত দেশগুলিতে এত বেশি যেহেতু ইকোনমিক গ্রোথ নেই, কাজেই সকলের জন্য ন্যূনতম বেতন তুমি বেঁধে দিলে হয়তো সকলে খেতে পারবে, পড়তে পারবে, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে বিজনেস গ্রো করতে পারবে না, ইকোনমিক গ্রোথটা আসবে না, হয়তো ডেভেলপমেন্টাল গ্রোথটা আসতে পারে, হয়তো সেখানে হিউম্যান ডেভেলপমেন্টও গ্রো হতে পারে, কিন্তু কথা হচ্ছে ইকোনমিক গ্রোথ হবে না। এবং জানোই যে দেশের ইকোনমি যেহেতু এখন গ্লোবাল অর্ডার যেহেতু ইকোনমির উপর দাঁড়িয়ে আছে, ইকোনমিক গ্রোথের উপর দাঁড়িয়ে আছে, ইকোনমিক গ্রোথটাকেই তারা সবসময় ক্যালকুলেট করে, ওটাকে প্রাইমেসি দিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের মতো দেশগুলোতে এসে এই সমস্ত আইনগুলো কিন্তু হারিয়ে যায়। দেখলে তোমরা যে কৃষকরা তাদের নিজেদের ফসল বিক্রি করে ন্যূনতম দামটা যাতে পায়, সেই কারণে তারা 1.5 বছর যাবত সেখানে আন্দোলন করলো দিল্লিতে। তো এই অবস্থাটা কিন্তু লেবারদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে লেবারদেরও কিন্তু এই একই অবস্থা, যে তাদের ন্যূনতম কোনো বেতন নেই। এবং আমরা দেখতে পাবো যে আইনগুলোর সঠিক ব্যবহার হয় না। মানুষ 4,000, 5,000, 6,000, 8,000, 10,000, 12,000 টাকায় চাকরি করছে। এবং দিল্লি সরকারের যে একেবারে সরকারি মানে আইন অনুসারে দেখতে পাবে তাদের ওখানে ন্যূনতম বেতন হচ্ছে সম্ভবত 12,000 টাকা। তাহলে 12,000 টাকা ন্যূনতম বেতনে একটা মানুষ কী করে তার জীবনযাপন করবে? কিন্তু আছে, সরকারিভাবেই এগুলো বলা হয়েছে। তো এইটা যদি দিল্লির অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে সেটা ভাবো। এখানে তো এগুলোর প্রপার অ্যাপ্লিকেশনই নেই। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এরপরে চলে আসো আমাদের পরের যেটা আছে অ্যাক্ট, সেটা হচ্ছে মাইন্স অ্যাক্ট 1952। তো মাইন্স অ্যাক্টেও তোমরা দেখতে পাবে এখানে কি বলা হয়েছে যে কোল, মেটাল এবং আদার মিনারেল মাইন্স যেগুলো আছে সেখানে ওয়ার্কিং কন্ডিশনসগুলোকে বেটার করা, এবং বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টকে সেখানে প্রিভেন্ট করা, এবং বিভিন্ন ধরনের বিপজ্জনক পেশা থেকে তাদেরকে মুক্তি রাখার জন্য বিশেষ কতকগুলো সেখানে নিয়মকানুনের কথা বলা হয়েছে। তো এটা তোমরা পাবে মাইন্স অ্যাক্টের মধ্যে 1952-তে, অর্থাৎ মাইনিং এরিয়ার জন্য সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তো জানো যে মাইনিং এরিয়াতে বিশেষ করে ধস হয়, মাইনিং এরিয়াতে দেখবে সেখানে বিভিন্ন রকমভাবে সেখানে মানুষ জলে ডুবে মরে যায়, এগুলোও হয়। মাইনিং এরিয়াতে এগুলোও হয়, অনেক সময় লিকেজ হয়ে যায় জলের, এগুলোও হয়। তো বিশেষ করে ধসের ঘটনাটা দেখতে পাবো, কিংবা দেখতে পাবো যে তারা যে পরিবেশে কাজ করে তার প্রচুর ধুলো তাদের শরীরের ভেতরে প্রবেশ করে তাদের কতগুলো ক্যান্সারে আক্রান্ত হয়, এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাবো। তো সেগুলো থেকে মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে, হেলথ কন্ডিশনস নিয়ে কথা বলে এই আইনটা পার্টিকুলার, এগুলো তোমরা এখানে দেখতে পাবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন্সে। নেক্সট কোয়েশ্চেন্স বলছে মজদুর কিষাণ শক্তি সংগঠন MKSS পায়োনিয়ার্ড হুইচ মুভমেন্ট ইন ইন্ডিয়া। এটা ইউনিট 10 পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম, যারা একেবারেই শুরু থেকে ক্লাস করছো তারা জানবে। মজদুর কিষাণ শক্তি সংগঠন সেটা হচ্ছে তোমাদের আমি RTI পড়াতে গিয়ে বলেছিলাম যে এটি ছিল রাজস্থানের একটা কৃষক সংগঠন, যেটা আমরা দেখতে পাবো এখানে কারা কারা তৈরি করেছে, অরুণা রয়, শঙ্কর সিং এবং নিখিল দে, এই সমস্ত লোকেরা তৈরি করেছেন। এবং তারা 1990s সময় ডিকেডসে বলা যেতে পারে এই সংগঠনটিকে তৈরি করার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে তারা জন সুনবাই করতো। জন সুনবাই মানে হচ্ছে যে সরকারের তরফ থেকে যে টাকা পয়সাগুলো তাদের জন্য ওয়েলফেয়ার স্কিম হিসেবে তাদের জন্য দেওয়া হয়েছে, তার কত টাকা তারা পেয়েছে, তার কতটা সুযোগ সুবিধা তারা পেয়েছে, তারা আদৌ পেয়েছে নাকি সেটা খেয়ে নেওয়া হয়েছে, কারাপশানে চলে গেছে সেটা। তো এইরকমভাবে তারা গ্রামের মধ্যে কৃষকদের ধরে ধরে কী করতো, তারা হচ্ছে সুনবাই করতো, অর্থাৎ এক প্রকার বলতে পারো যে মিটিং করতো, প্রত্যেকের বাড়িতে গিয়ে সার্ভে করতো, করে দেখতো
এবং সরকারের রিপোর্টগুলোকে নিয়েই তারা করতো, কিন্তু দেখতে পেতো যে তারা কিন্তু আলটিমেটলি এই সুযোগ সুবিধা পায়নি। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত বিষয়গুলো যখন উঠে আসতে শুরু করে তখন বুঝতে পারে এরা যে প্রচুর পরিমাণে তাহলে কারাপশন হচ্ছে। তাহলে তারা সরকারের কাছে যখন পঞ্চায়েতের কাছে, সেখানে লোকাল লেভেলে পঞ্চায়েতের কাছে যখন যায় যে আমাদেরকে কাগজপত্র দেখানো হোক, আমরা দেখতে চাই যে আমাদের জন্য কী কাজ হয়েছে এবং কত টাকা এসেছে এবং কী কাজ হয়েছে, তখন সেখানে পঞ্চায়েত সেগুলো দেখাতে রাজি হয় না। যেহেতু রাজি হয় না, সেখানে আমরা দেখতে পাবো কি যে লোকাল লেভেলের ইনস্টিটিউশনসগুলো যেহেতু দেখাতে রাজি হয় না, তখন তারা সেখানে কিন্তু সেটা নিয়ে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের রূপ পায় কি না আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যে তথ্য জানার অধিকার। এটা একটা হিউম্যান রাইটসের মধ্যে চলে আসছে আজকাল। এটা কিন্তু আর্টিকেল 21, আর্টিকেল 19 মধ্যে কিন্তু এটা চলে আসে। তো এটা দেখবে দীর্ঘ একটা আন্দোলন সেই সময় হয়েছে দেখে 2003 সালে সরকার 2002 সালে সরকার একটা আইন নিয়ে এসেছিল। 2002 সালে সেই সময় দেখবে অটল বিহারী বাজপেয়ী পাওয়ারে ছিলেন, একটা আইন কিন্তু নিয়ে এসেছিলেন, যদিও সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি। পরবর্তীকালে কংগ্রেস সরকার 2004 সালে পাওয়ারে আসে, তখন তারা আবার 2005 সালে এসে একটা নতুন আইন নিয়ে আসে এবং সেই আইনটা এখনও পর্যন্ত লাগু রয়েছে। তো সেই আইনটার একটা বিশেষ পাওয়ার ছিল, যে পাওয়ারটাকে কাজে লাগিয়ে প্রচুর, মানে ওই আইনটাকে কাজে লাগিয়ে প্রচুর সরকারি তথ্যগুলো বের করে এনে বড় পরিমাণে সেগুলোকে সমাজের মধ্যে, মানুষের মধ্যে একটা প্রচার করে বিভিন্ন এনজিওসগুলো কি করেছে, তারা কিন্তু বড় বড় সোশ্যাল মুভমেন্ট চালিয়েছে। তো তার মধ্যে একটা বড় সোশ্যাল মুভমেন্টের নাম হচ্ছে, তোমাদের এর আগেও ক্লাসে বলেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া এগেইনস্ট অ্যান্টি কারাপশন, যেটা 2011 সালে 12 সালে হলো। আন্না হাজারে মুভমেন্ট যেটাকে আমরা বলে থাকি, দিল্লির যন্তর মন্তরে যেটা হলো। তো সেখানে আমরা দেখতে পাবো কি যে অনেক রাতারাতি পালা বদল হয়েছে, এবং এখানেও তোমরা জানো যে পালা বদল হয়েছে কোথায় না পশ্চিমবঙ্গে 2011 সালে পালা বদল হয়েছে। তো এই আইনটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে। এগুলো তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, ভালো করে এগুলো দেখে নিও, পরীক্ষায় কিন্তু বারবার আসে এগুলো। বাকি আরও অনেক কথা এখানে বলা হয়েছে, আমি এখানে বলছি না, কারণ আরটিআই পড়াতে গিয়ে আবার তোমাদের বলতে হবে, তো তখন তোমরা এগুলো পাবে, বাকি তোমরা এখানে পড়ে নাও। নেটে 2023 সালের মার্চে এসেছে শিফট 2-তে, দেখো কি বলছে, অ্যাডেন্স দ্য ফলোইং অর্গানাইজেশন ইন ক্রনোলজিক্যাল অর্ডার বাই দেয়ার ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। তো এই ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে যে কত সালে এগুলো এস্টাবলিশড হয়েছে, কোনগুলো না, এগুলো হচ্ছে অর্গানাইজেশনসগুলো। কী কী নাম আছে, হিন্দ মজদুর সভা, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ভারতীয় মজদুর সংঘ, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো গতকালই তোমাদের আমি যে লিস্টটা দিলাম, সেই লিস্টের মধ্যে এটা ছিল, তো এই লিস্টটা দেখে নাও, এখানে মেনশন করা হয়েছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে হলো। আমরা জানি যে এর প্রেসিডেন্ট কে ছিলেন, এর প্রেসিডেন্ট হয়েছিলেন লালা রাজপথ রায়, এবং ভাইস প্রেসিডেন্ট কে হয়েছিলেন না জোসেফ ব্যাপটিস্টা। আমরা দেখতে পাবো এরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। আমরা দেখতে পাবো এই অর্গানাইজেশনটি বর্তমানে কিন্তু সিপিআই এর আন্ডারে কিন্তু কাজ করে। এটা 31 অক্টোবর 1920-তে এটা সংগঠিত হয়েছিল। মাঝে অনেক এর মধ্যে ভাঙন এসেছে, কিন্তু আবার এরা মার্চ করেছে, এটাও আমরা জানি। এরপরে তোমরা দেখো আইএনটিইউসি আমরা জানি 1947-এ তৈরি হয়েছিল। 1947-এ তৈরি হয়েছে 3 মে 1947, এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফারেন্সের আন্ডারে এরা কাজ করে, এবং সর্দার বল্লভভাই প্যাটেল এটাকে তৈরি করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আইএনটিইউসি। যখনই এখানে ন্যাশনাল বলবে তখন এটা বুঝে নেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আন্ডারে এটা কিন্তু কাজ করে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আন্ডারে কাজ করে। তো ন্যাশনাল, এখানে ন্যাশনাল, এখানেও ন্যাশনাল, ওখানেও ন্যাশনাল। তো ন্যাশনাল মিল যদি পাও, তাহলে তোমরা ধরে নেবে যে এটা কিন্তু কংগ্রেসের আন্ডারে কাজ করছে। তো এই মুহূর্তে এটা আইএনটিইউসি কংগ্রেসের আন্ডারে কাজ করছে। উপরেরটা আমরা কার আন্ডারে দেখতে পাবো, সিপিআই, নিচেরটা কার আন্ডারে, কংগ্রেস। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হিন্দ মজদুর সভা, HMS, 1948-এ তৈরি হয়েছিল, 1948-এ তৈরি হয়েছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো করে দেখে নিও। এবং এটা এখন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ফ্রি ট্রেড ইউনিয়নের অ্যাফিলিয়েশনসে আছে। ভারতীয় মজদুর সংঘ, BMS, ভারতীয় মজদুর সংঘ, আমরা জানি যে ভারতীয় মজদুর সংঘ এটা হচ্ছে দত্তপান্থ থেঙ্গাড়ি তৈরি করেছিলেন 1955-এ 23 জুলাই তৈরি করেছিলেন, এবং এটা আমরা দেখতে পাবো কি BMS যেটাকে বলা হচ্ছে ভারতীয় মজদুর সংঘ, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ বিজেপি বা RSS বা ভারতীয় জনসংঘ এদের আন্ডারে কিন্তু কাজ করে। এই তিনটে নাম ভালো করে মনে রাখবে। দ্য সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, যেটাকে সিটু বলা হয়, সিটু যদি বলে তাহলে CPIM হবে, CPIM এর আন্ডারে এরা কাজ করে। এবং আমরা দেখতে পাবো এই সংগঠনটার প্রভাব রয়েছে ত্রিপুরা, যেখানে বামপন্থীদের এতদিন পর্যন্ত একটা গড় ছিল, দীর্ঘ প্রায় 30 বছর সেখানে শাসন করেছে তারা বামপন্থীরা, তাদের বামপন্থী শাসন হটিয়ে দিয়ে এবার পাওয়ারে বিজেপি এসেছে। তারপরে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাবো এর প্রভাব, কারণ বামপন্থীদের যেহেতু একটা বড় ইতিহাস এখানে আছে, তো এদেরও অস্তিত্ব এখানে ছিল। কেরলে আছে বামপন্থী, এখনও কেরলে সরকার বামপন্থী আছে।
তো সেখানে দেখতে পাবো। কানপুরে তো আছে, কানপুরে বিশেষ করে তো এর মানে এই বামপন্থী সংগঠনগুলোর জন্মটাই তো কানপুরে হয়েছে। কানপুর কনস্পিরেসির কথা গতকাল তোমাদের বলছিলাম। এবং কিছু পরিমাণে এদের কিন্তু প্রেজেন্স আমরা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও দেখতে পাই। এটা তৈরি হয়েছে 1970-তে। এটা যার অ্যাফিলিয়েশনে আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন, C2। তো এগুলো দেখে নিয়ে 4 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 4 নম্বর কোয়েশ্চেন্স বলছে, হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট? হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট? তো ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে যিনি জড়িত আছেন তিনি হচ্ছেন VV গিরি। VV গিরি ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে কিন্তু জড়িত আছেন, ভালো করে দেখে নাও। VV গিরি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি ছিলেন না, তিনি এই লেবার এই লেবার মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, লেবার পার্টির সঙ্গে সেখানে কিন্তু জড়িত ছিলেন। 1969 থেকে 74 পর্যন্ত তিনি পাওয়ারে ছিলেন, আমরা জানি VV গিরি। এবং আমরা দেখতে পাবো ট্রেড ইউনিয়নের আন্দোলনের সঙ্গে তিনি জড়িত একটা নাম VV গিরি। আমরা দেখতে পাবো যে তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন কিসের না, অল ইন্ডিয়া রেলওয়েজ ফেডারেশনস, এটার কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন পরে। তিনি আমরা দেখতে পাবো কংগ্রেসের সরকারে মিনিস্টার অফ লেবারের পজিশনও কিন্তু ছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে তিনি রাষ্ট্রপতি কিন্তু হয়েছেন। ভালো করে এগুলো দেখে নিই। 2024 সালে জুনে এসেছে পেপার 2-তে, দেখো 2024 নেট জুন 2024 কি বলছে এখানে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেট আপ, ক্রোনোলজিক্যালি সাজাতে বলেছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেট আপ, সুরাট স্প্লিট, সিটিং আপ অফ শ্রী নারায়ণ ধর্মা পরিপালন ইয়াগম, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন ফর্মড, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফর্মড। এর সিকোয়েন্সটা প্রপার যদি দেখো তাহলে তোমরা এটা পাবে যে এখানে সবার আগে এটা যে সিটিং আপ অফ শ্রী নারায়ণ ধর্মা পরিপালনা ইয়গম, এটা 1903 সালে তৈরি হয়েছে। যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন শ্রী নারায়ণা গুরু ইন কেরালা, অর্থাৎ কেরলে এটা তৈরি হয়েছিল। শ্রী নারায়ণ গুরু এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। সোশ্যাল রিফর্মার ছিলেন তিনি একজন, সমাজ সংস্কারক ছিলেন তিনি একজন। এরপরে আমরা দেখতে পাবো যে সুরাট 1907 সালে, সুরাট স্পিরিট 1907 সালে হলো, যেখানে নরমপন্থীদের সঙ্গে চরমপন্থীদের সেখানে কিন্তু ডিবেট হচ্ছে। অর্থাৎ নরমপন্থী দলে দেখবে সেখানে ওই গান্ধীজির ইয়ের নাম কি, গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম কি বলছি, গোখলে। একদিকে ছিল গোখলেপন্থীরা আর অন্যদিকে ছিল আমরা কি দেখতে পাবো, একদিকে গোখলেপন্থী, একদিকে গোখলেপন্থী, অন্যদিকে তোমরা দেখতে পাবে যে গোখলেপন্থীর বিরুদ্ধে তোমরা দেখতে পাবে সেখানে কারা না, সেখানে তোমরা দেখতে পাবে যে বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, এই সমস্ত নামগুলো দেখতে পাবে, লালবাল পাল যাদেরকে বলি এবং অরবিন্দ ঘোষ। তো এই সমস্ত নামগুলো দেখতে পাবে যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয় বা চরমপন্থী বলা হয়। তো সেখানে নরমপন্থী ভার্সেস চরমপন্থী ডিবেট হয়। তারা এক্সট্রিম লেভেলে গিয়ে লড়াই করতে চাইছিল। সেখানে তারা বলা যেতে পারে যে প্যাসিভ রেসিস্টেন্সের মধ্য দিয়ে তারা লড়াই করতে চাইছিল এক্সট্রিমিস্টরা। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আগে গালে থাপ্পড় মারবো না, কিন্তু গালে যদি থাপ্পড় মারে তখন কিন্তু চুপ করে বসে থাকবো না, তখন কিন্তু আমরাও গালে থাপ্পড়টা মারবো। তো এটা হচ্ছে এক্সট্রিমিস্টদের গল্প, যে তারা ফার্স্ট অ্যাটাকটা তারা করবে না, কিন্তু নিজের ডিফেন্সটা তারা অবশ্যই করবে। অ্যাটাকটা তারা করবে না, কিন্তু নিজের ডিফেন্সটা তারা করবে এবং কাউন্টার অ্যাটাকটা তারা করবে। শুধু ডিফেন্স নয়, কাউন্টার অ্যাটাকটাও তারা করবে। এটা ছিল তাদের আর্গুমেন্ট। মডারেটদের আর্গুমেন্টটা ছিল এটা যে গান্ধীপন্থী, যেহেতু এরা খানিকটা গান্ধী তো পরে এসেছেন, তো গান্ধীপন্থী এই ধরনের একটা ছিল যে না আমরা অ্যাটাক করবো না, বরং আমাদের দরকারই নেই অ্যাটাক করার, আমাদের এক্সট্রিম লেভেলে যাওয়ারই দরকার নেই। আমরা বরং সরকারকে বলবো, ব্রিটিশ সরকারকে বলবো যে এডুকেশনের মধ্য দিয়ে, সচেতনতার মধ্য দিয়ে, প্রচার চালানোর মধ্য দিয়ে, ফ্রিডম, মিডিয়ার ফ্রিডমের মধ্য দিয়ে, প্রেসের ফ্রিডমের মধ্য দিয়ে, মানুষের শিক্ষাগত মানুষের লিবারেল এডুকেশন সেখানে মানুষকে প্রদান করার মধ্য দিয়ে কী করা হোক না, সমাজে রিফর্মস নিয়ে আসা হোক। তো ওরা রিফর্মিস্ট হিসেবে কনসিডার হতো, আর এরা হচ্ছে কিন্তু এক্সট্রিমিস্ট। এরা চাইছিল কি না, র্যাডিক্যাল সেখানে কিছু ট্রান্সফরমেশন চাইছিল। এবং সেই কারণে কোথাও গিয়ে যদি কোথাও অ্যাটাক আসে তাহলে সেই অ্যাটাকে তারা কিন্তু কাউন্টার অ্যাটাকটাও কিন্তু করবে। আগে অ্যাটাক করবে না, কিন্তু কাউন্টার অ্যাটাক করবে। কিন্তু মডারেটদের কল্পনাতে এটা ছিলই না, না তারা অ্যাটাক করবে না তারা কাউন্টার অ্যাটাক করবে, কোনোটাই তাদের কিন্তু ছিল না। অর্থাৎ তারা সরকারের তোষামত করেই এক প্রকার কী করবে, এখানে কিন্তু সিস্টেমের মধ্যে চেঞ্জ নিয়ে আসবে, এটা ছিল তাদের বক্তব্য। তো এই কারণে আমরা দেখতে পাবো সেই সময় এই ধরনের একটা আদর্শগত জায়গা থেকে তাদের মধ্যে ডিবেটটা ঘটে এবং কংগ্রেসের মধ্যে সেই সময় কিন্তু একটা স্প্লিট আসে। এরপর চলে আসো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি কি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC 1920 সালে তৈরি হয়েছে।
আমরা জানি যে লালা লাজপত রায় এটাকে তৈরি করেছেন এবং আরও কতগুলো নামের কথা তোমাদের বললাম। তারপরে এখানে দেখো অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন ITUF, যেটা আমরা দেখতে পাবো যে AITUC থেকে বেরিয়ে আসলো, 1929 সালে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি নতুন সংগঠন তৈরি হচ্ছে। তো এটা AITUCর এটা একটা রাইভাল গ্রুপ বলা যেতে পারে। যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন NM যোশী। এবং 1947-এ আর একটা অর্গানাইজেশন তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস INTUC, যেটা এই মুহূর্তে কংগ্রেসের আন্ডারে কাজ করছে। এটা আমরা দেখতে পাবো কি যে ইন্ডিপেন্ডেন্সের পরে, ভারত স্বাধীন হওয়ার পরে বলছে এখানে, যদিও এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো একটু ভালো করে দেখে নিও। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া সাফার্স ফ্রম। লেবার মুভমেন্টগুলো যদি তোমরা দেখো ভারতবর্ষে, তাহলে তারা যে সমস্ত প্রবলেমগুলো তারা ফেস করেছে, যে সমস্ত বিষয়গুলোর জন্য তারা ভুগেছে, সেগুলো হচ্ছে লো মেম্বারশিপ, যে তাদের মেম্বারশিপের সংখ্যাটা কম। ঠিক আছে, এখনও পর্যন্ত তোমরা দেখবে প্রত্যেকটা সংগঠনে হাইয়েস্ট হয়তো 30 লাখ 40 লাখ তাদের হয়তো সেখানে হয়তো সদস্য রয়েছে। ঠিক আছে, 30 লাখ 40 লাখ সদস্য রয়েছে, কিন্তু 140 কোটির দেশ, এটা এত বড় একটা লেবার্স ফোর্স সেখানে আছে। সেখানে এক একটা সংগঠনের 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ, কারো 20 লাখ 30 লাখ এরকম সংখ্যা রয়েছে। ম্যাক্সিমাম হয়তো সেখানে 10 লাখ যেতে পারে, তার বেশি কারো কিন্তু সংখ্যা নেই। তো এগুলো একটা সমস্যার জায়গা তৈরি করে দিয়েছে কি, যে লেবাররা এখানে ফ্র্যাগমেন্টেড হয়ে রয়েছে, টুকরো টুকরো হয়ে রয়েছে, এবং তারা একটা বড় শক্তি তৈরি করতে পারছে না। তো এখানে লেবার মুভমেন্টের একটা বড় দুর্বলতা হচ্ছে যে তাদের লো মেম্বারশিপ আছে, সংগঠনগুলোর বড় কোনো মেম্বারশিপ নেই, এবং সেগুলো সংখ্যাতেও অনেক বেশি। গতকালকেই তোমাদের বলছিলাম। উইক ফিনান্সেস, হ্যাঁ, তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, যেহেতু লেবারদের সংগঠন, লেবাররা কতই বা আর্ন করে এবং কতই বা তারা চাঁদা দেবে, কতই বা তারা চাঁদা দিয়ে এই সংগঠনটিকে চালাবে, সম্ভব নয় এতটা দেওয়া তাদের। তো স্বাভাবিকভাবে এদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা, অর্গানাইজেশনাল যে ফাংশনস, সেটাও আমরা দেখতে পাবো খুব একটা বিশেষ কিছু থাকে না। তো স্বাভাবিকভাবে এটা তাদের একটা দুর্বলতা হিসেবে কনসিডার হয়। মাল্টিপ্লিসিটি অফ ইউনিয়ন, এটাও দেখতে পাচ্ছি আমরা যে অনেকগুলো ইউনিয়ন আছে। ইউনিয়নগুলো আছে বলে তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ, তাদের মধ্যে ইন্টার ক্ল্যাশ, এগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ ইন্টার এবং ইন্ট্রা, এই দু ধরনেরই ক্ল্যাশ এখানে দেখা যায়, স্বার্থের ক্ল্যাশ দেখা যায়। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে কিন্তু তারা আলটিমেটলি বড় কিছু কিন্তু করে উঠতে পারে না, সেগুলো হচ্ছে তাদের প্রবলেম। এখানে বলছে প্রেজেন্স অফ ডিফারেন্সিয়েটেড অর্গানাইজেশনাল স্ট্রাকচার ফর ডিফারেন্ট ক্লাসেস অফ লেবার। এটা আমরা দেখতে পাবো যে না, এটা নয়, প্রেজেন্স অফ ডিফারেন্সিয়েটেড অর্গানাইজেশনাল স্ট্রাকচার না, এখানে একটা প্রপার আইন আছে, সেই আইন অনুসারে তোমাকে ট্রেড ইউনিয়নসগুলো কী করতে হবে, লেবার মুভমেন্টসের জন্য যে ট্রেড ইউনিয়নসগুলো আছে সেগুলোর একটা বেসিক কাঠামো বলে দেওয়া হয়েছে। তো একটা বলতে পারো যে একটা ইউনিটারি একটা কাঠামো রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, সেটাই তৈরি হবে। তো কাজে এখানে ডিফারেন্সিয়েটেড পৃথকীকরণ কাঠামো আছে, এই ধরনের কোনো ব্যবস্থা নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। চলে আসো এরপরে 7 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং লেবার ইউনিয়ন রেকর্ডিং টু দ্য ইয়ার অফ দেয়ার ফরমেশন ইন ডিসেন্ডিং অর্ডার, INTUC, ঠিক আছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং লেবার ইউনিয়ন অ্যাকর্ডিং টু দ্য ইয়ার অফ দেয়ার ফরমেশন ইন ডিসেন্ডিং অর্ডার, INTUC। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1947-এর দিকে তৈরি হচ্ছে। আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনস, আহমেদাবাদ লেবার টেক্সটাইল অ্যাসোসিয়েশন, এটা 1918-এর দিকে তৈরি হয়েছে, তোমরা দেখতে পাবে 1918-র দিকে। ভারতীয় মজদুর সংঘ, যেটা তোমাদের বললাম যে এটা অনেক পরে এসে তৈরি হয়েছে, 1953 বা 6-এর কথা বোধহয় বললাম, 53 বা 6 বললাম। আর বম্বে মিলস হ্যান্ড অ্যাসোসিয়েশন, দেখো এখানে ডিটেলসও সব লিখে দিয়েছি। ভারতীয় মজদুর সংঘ 1955, 56 না বা 53ও নয়, 55 এটা। যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন দত্তপান্ত থেঙ্গাডি। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1947, ঠিক আছে, 1947 GA ডাঙ্গে এটা করেছেন। আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন 1918-এ তৈরি হয়েছে, মহাত্মা গান্ধী এবং নরম দাস এম সোনির কথা বলা হচ্ছে এটা, ঠিক আছে। আরও একটা নাম আছে এখানে। বম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন 1890 সালে তৈরি হয়েছে, LM লোখান্ডে তৈরি করেছে, এটা এখানে বলা হচ্ছে। সেগুলো ভালো করে সিকোয়েন্সে দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। চলে আসো 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ট্রেড ইউনিয়ন ওয়াজ ফর্মড বাই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে মজুর মহাজন সংঘ। এই মজুর মহাজন সংঘটাই আসলে হচ্ছে কিন্তু এটা আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনস, ওটাকেই এখানে তাই বলা হচ্ছে, ঠিক আছে। ভালো করে দেখে নিই, 1918 সালের দিকে এটা তৈরি হয়েছে। যদি গুগলে একটু ডিফারেন্ট তোমরা ডেটা পাবে, বাট এটা মোটামুটি 1918-র দিকে তৈরি হয়েছে, এটা ভালো করে তোমরা দেখে নিই। 9 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং আর সিভিল সোসাইটি অর্গানাইজেশনস ইন ইন্ডিয়া। সিভিল সোসাইটি অর্গানাইজেশন ইন ইন্ডিয়া কোনটা? সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বলো, কি বলছো?
1920 ছিল, আর আমি আজকে দেখেছি 1920, যেটা গান্ধী। কিছু বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলো। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে বলো। বলছি যে এখন যেটা আপনি বললেন না, আর টেক্সটাইল মিলের যেটা টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনে যেটা আছে, হ্যাঁ ওটা হচ্ছে কালকে মেটেরিয়ালসেও ছিল হচ্ছে 1920। 1920, তাহলে আর আজকেও দেখলাম সে গুগল থেকে 1920। তুমি SMS করো, শুনতে পাচ্ছি না। 9 নাম্বার দেখো কেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর সিভিল সোসাইটি অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। সিভিল সোসাইটি অর্গানাইজেশন কোনটা? তো এখানে বাচপান বাঁচাও আন্দোলন, ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন, বিজ্ঞান প্রসার, আর মজদুর কিষাণ সংঘর্ষ সমিতি। সংঘর্ষ হিন্দিতে বলা হচ্ছে এটা সংঘর্ষ সমিতি। তো এটা আমরা দেখতে পাচ্ছি বাচপান বাঁচাও আন্দোলন, ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন, আর হচ্ছে মজদুর কিষাণ সংঘর্ষ সমিতি। এটা হচ্ছে এই তিনটে হচ্ছে কিন্তু সিভিল সোসাইটি অর্গানাইজেশন, অর্থাৎ যারা সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ করছে, যারা হচ্ছে সরকারের কোনো অঙ্গ নয়, সরকারের কোনো ব্রাঞ্চ নয়। কিন্তু বিজ্ঞান প্রসার এটা একটা সরকারের অঙ্গ, এটা আমরা এখানে দেখতে পাবো। এগুলো ভালো করে দেখে নিও, পরীক্ষা এটা স্লেটে এসেছে এবং এটা নেটেরও প্রশ্ন, নেটেও এটা কিন্তু 2020 সালের দিকে বোধহয় এটা এসেছে, ভালো করে দেখে নিও। 10 নম্বর কোয়েশ্চেন্স বলো, দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস দ্যাট ওয়াজ এস্টাবলিশ ইন 1920। তো সেটাতে অসংখ্যবার বললাম, লালা লাজপত রায়, বিহার পিজিটিতে এসেছে 2023 সালে, লালা লাজপত রায়। এরপরে চলে আসো, এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে। 31 অক্টোবর 1920-তে এটা জন্ম হয়েছে। লালা লাজপত রায় এটাকে প্রথম প্রেসিডেন্ট ছিলেন, এবং ফাউন্ডার যারা ছিলেন তারা হচ্ছে লালা লাজপত রায়, জোসেফ ব্যাপটিস্টা, NM জোশী, দিবান চামাল-লাল। এবং আমরা দেখতে পাবো জোসেফ ব্যাপটিস্টা এটার একটা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, গতকাল তোমাদের বলছিলাম। 11 নম্বর দেখো, 11 নম্বর কি বলছে, মজদুর কিষাণ শক্তি সংগঠন ইজ মজদুর কিষাণ শক্তি সংগঠন ইজ আ নন পার্টি পিপলস অর্গানাইজেশন। নন পার্টি পিপলস অর্গানাইজেশন, অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দল অরাজনৈতিক একটা সংগঠন এটা বলা যেতে পারে, অরাজনৈতিক একটা দলীয় সংগঠন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মজদুর কিষাণ শক্তি সংগঠন অরুণা রয়, শঙ্কর সিং এবং নিখিল দে এরা তৈরি করেছে, 1990-এর দিকে তৈরি করেছে। এবং তাদের উদ্দেশ্য ছিল এটাই যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনস, সেটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি নিয়ে আসার একটা চেষ্টা তারা করেছিল। তো জন সুনওয়াইয়ের মধ্য দিয়ে তারা সেটা কিন্তু শুরু করেছিল, আমরা জানি এগুলো। 12 নম্বর কোয়েশ্চেন চলে আসো। 12 নম্বর কোয়েশ্চেন বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং নিউ সোশ্যাল মুভমেন্ট। তো নিউ সোশ্যাল মুভমেন্ট সম্পর্কে যেটা বলে, তোমাদের এর আগেও ক্লাসে বলছিলাম যে সোশ্যাল মুভমেন্ট এবং নিউ সোশ্যাল মুভমেন্টের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। কি সেটা? সোশ্যাল মুভমেন্ট সেটা হচ্ছে যেটা ক্লাস বেসড মুভমেন্ট, ক্লাস অর্থাৎ লেবারদের যে মুভমেন্টটা ছিল, ইকোনমিক যেখানে ইস্যু ছিল, সেটা হচ্ছে কিন্তু সোশ্যাল মুভমেন্টের ক্যাটাগরিতে আসে। তাহলে কি ইকোনমি, লেবার এবং ক্লাস, এই তিনটে শব্দ যেখানে থাকবে সেটাকে তোমরা ধরে নেবে যে সেটা হচ্ছে কিন্তু সোশ্যাল মুভমেন্ট। যেখানে ওই ইকোনমি, ক্লাস আর লেবার থাকবে না, অন্য কোনো নাম থাকবে, সেখানে হয়তো লেসবিয়ান হতে পারে, সেখানে হয়তো গে হতে পারে, সেখানে হয়তো বাইসেক্সুয়াল হতে পারে, ঠিক আছে, সেখানে হয়তো ট্রান্সজেন্ডার হতে পারে, সেখানে হয়তো কিউআর হতে পারে, সেখানে হয়তো হিউম্যান রাইটস ইস্যু হতে পারে, সেখানে হয়তো এনভায়রনমেন্ট হতে পারে। এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে যখন আমরা আন্দোলন হতে দেখি তখন আমরা দেখতে পাবো কি, বা কাস্ট হতে পারে। তো এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে যখন আন্দোলন হতে দেখি, যেগুলো আইডেন্টিটি পলিটিক্সের কথা বলা, যেগুলো আইডেন্টিটির কথা বলে অনেকটা, যেগুলো অধিকারের কথা বলে, যেগুলো আইডেন্টিটির কথা বলে, ঠিক আছে, এবং যেগুলো পরিবেশের কথা বলে, এই তিনটে ক্যাটাগরিতে যেগুলো হয় সেগুলোকে নিউ সোশ্যাল মুভমেন্ট বলা হয়, নয়া সামাজিক আন্দোলন বলা হয়। এগুলো তোমরা দেখতে পাবে যে 1970-এর পর থেকে এইগুলোর একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, যে ভারতবর্ষে মানুষ বা বিশ্বজুড়ে মানুষ কী করছে না, তারা ওই অর্থনৈতিক দিক থেকে এখন সব কিছু আর ক্যালকুলেট করছে না, তারা ওই ক্লাস বেস কনসেপ্ট থেকে তারা আর কিছু সব কিছুকে দেখছে না। এখন তারা ওটার বাইরে বেরিয়ে এসে কী করছে, তারা তাদের নিজেদের পরিচয়টাকে সামনে রাখার চেষ্টা করছে। অর্থনীতির বাইরে বেরিয়ে এসে এখন তারা তাদের অন্যান্য যে পরিচয় আছে, সামাজিক পরিচয়, সেই সমস্ত পরিচয়গুলো এবং আরও অন্যান্য গ্লোবাল প্রবলেমসগুলোকে তারা সেখানে অ্যাড্রেস করার চেষ্টা করছে। তো সেগুলো কিন্তু নিউ সোশ্যাল মুভমেন্টের ক্যাটাগরিতে কিন্তু চলে আসে, সেগুলো ভালো করে দেখে নিও। 13 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, কি বলছে, হোয়েন ডিড দ্য ফার্স্ট লেবার এজিটেশনস অকার ইন ইন্ডিয়া। তো ভারতে প্রথম যে শ্রমিক আন্দোলন যেটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে 1875 সালে হয়েছিল, বম্বেতে হয়েছিল। SS বাঙালি নেতৃত্বে হয়েছিল, বেঙ্গালি, ঠিক আছে। এবং এটা তিনি সেই সময় মহিলা এবং বাচ্চাদের যে ওয়ার্কিং কন্ডিশনস, বাচ্চারা যেভাবে কাজ করে, যে পরিবেশ পরিস্থিতিতে কাজ করে, যতটা তাদের খারাপ অবস্থা, সেগুলো তিনি একটুখানি সংস্কার করতে চেয়েছিলেন, এটা ছিল তার উদ্দেশ্য।
14 নম্বর প্রশ্ন চলে আসো। 14 নম্বর প্রশ্ন ম্যাচ করতে বলেছে, টাইপ অফ প্রেশার গ্রুপ আর নেম অফ প্রেশার গ্রুপস। টাইপ অফ প্রেশার গ্রুপ আর নেম অফ প্রেশার গ্রুপ, এখানে এটা পুরোটা যদি তোমাদের নাও জানা থাকে তাহলেও তোমরা কিন্তু নামগুলো জাস্ট একটু পড়ে নিলেই বুঝতে পারবে। অনেক সময় হয়তো তোমরা পরীক্ষার হলে গিয়ে করো কি, যে ও প্রেশার গ্রুপ থেকে এসেছে, স্যার তো প্রেশার গ্রুপ পড়াইনি বা আমি তো পড়ে আসিনি বা কিছু একটা হয়েছে, যাই হোক আমার মাথায় নেই, আমি জানি না এগুলো কী হবে, ভুলে গেছি, ভালো করে দেখা হয়নি। এই ধরনের সাইকোলজি কিন্তু কাজ করে আমাদের, এই ধরনের একটা ভাবনা চিন্তা মাথায় আসে। তো এটা তোমার ভুল ভাবনা চিন্তা। আমরা কি করি, যখন এই ধরনের ভাবনা চিন্তা মাথায় আসে আমরা প্রশ্নটাকে স্কিপ করে বেরিয়ে যাই, কিন্তু স্কিপ করবে না, প্রশ্নটা যে কোনো প্রশ্ন মন দিয়ে পড়বে। পড়ার পর তুমি দেখবে একটা ধারণা তৈরি করার চেষ্টা করবে যে কী হতে পারে। তো এখানে দেখো প্রশ্নটা পড়লেই ধারণা তৈরি বেরিয়ে আসবে উত্তরটা। কি বলছে এখানে, প্রথমে বলছে লেবার, দেখো বি নাম্বারটা দেখো আগে। বি নাম্বার বলছে লেবার ইন্টারেস্টকে নিয়ে কাজ করে কোন গ্রুপটা, তাহলে লেবার ইন্টারেস্টদেরকে নিয়ে কাজ করবে এই গ্রুপটার নাম কি হতে পারে। তাহলে লেবার রিলেটেড যদি কিছু থাকে তাহলে সেটা হবে, আমি দেখি যদি কিছু আছে কিনা। তো দেখো এখানে মজদুর শব্দটি আছে, মজদুর, মজদুর মানে তো লেবার, মজদুর হচ্ছে হিন্দিতে মজদুর, হ্যাঁ মজদুরকে এখানে হিন্দিতে মজদুর বলা হচ্ছে, তো সেটাই তো ইংলিশে লেবার, সেটাই তো বাংলায় মজুর বলা হয়, মজদুর বলা হয়, ঠিক আছে, বা বাংলাতেও মজদুর বলা আছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি মিল আছে, তাহলে বিতে এখানে 4 বেরিয়ে আসলো। এখানে তুমি যখন দেখো বলছে বিজনেসের কথা, দেখো বেসড অন বিজনেস ইন্টারেস্ট, এই প্রেশার গ্রুপসটা বিজনেস নিয়ে কাজ করছে। তাহলে বিজনেস যদি বলে তাহলে কী হবে, চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি তো বিজনেস, কমার্স, তাহলে এটা এক প্রকার অর্থনৈতিক বিষয় শিল্পের বিষয় নিয়ে কথা বলছে, তাহলে বিজনেস সেগুলো, তাহলে এটার সাথে একটা মিল আছে, তাহলে এখানে ডিতে হয়ে যাবে 1। তারপরে এখানে দেখো ইনস্টিটিউশনাল বলেছে, ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট নিয়ে কাজ করে এই প্রেশার গ্রুপটা, তাই ইনস্টিটিউশন বলেছে। আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন কি, একটা ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউশন, তাহলে দিল্লি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, তাহলে দিল্লি ইউনিভার্সিটি যখন বলেছে তাহলে সেটা একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা আমরা সচরাচর জানি, এগুলো সাধারণ বিষয়, তাহলে সেটা দিয়ে সেটা বেরিয়ে গেল। এবং দেখো এখানে এ নাম্বারটাতে দেখো বলছে ট্র্যাডিশনাল সোশ্যাল স্ট্রাকচার, ট্র্যাডিশনাল সোশ্যাল স্ট্রাকচারে এখানে বলছে কি, দেখো ট্র্যাডিশনাল সোশ্যাল স্ট্রাকচারে বলছে এখানে এই যে নেইর সোশ্যাল সোসাইটি, তাহলে সোশ্যাল স্ট্রাকচার মানে সামাজিক কাঠামো, তাহলে এখানে আছে সমাজ, তাহলে সামাজিক কাঠামোর সাথে সমাজের এখানে মিল পাচ্ছ। এইরকমভাবেও তোমরা কিন্তু এগুলো পড়ে আসতে পারো। কাজেই প্রশ্ন দেখে আগে ঘাবড়ে যাবে না, আগে পড়বে কি আছে, তারপরে সেটা কিন্তু না পারলে তারপর স্যারেন্ডার করবে, কিন্তু পড়ার আগেই সাইকোলজিক্যালি ডিসাইড করে নেবে না যে আমি তো এটা পড়িনি এখনও, এটা আমার পড়া হয়নি, কাজে আমি পারবো না, এটা কখনো কিন্তু ভাববে না। জেনারেল নলেজ থেকেই কিন্তু এগুলো কিন্তু হয়ে যেতে পারে। 15 নম্বর দেখো কি বলছে, 15 নম্বর বলছে ট্রেড ইউনিয়ন এবং পার্টি আর অর্গানাইজেশনাল অ্যাফিলিয়েশনস বলছে। তো আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন, এটা তোমাদের আমি গতকালই বলেছিলাম, এটা হবে কি না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPML, যেটা মার্কসিস্ট লেনিনিস্ট। তো মার্কসিস্ট লেনিনিস্টদের সংগঠনটির নাম হচ্ছে অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন। ভারতীয় মজদুর সংঘ যেটা, সেটা তোমাদের বললাম আইদার RSS নইলে বিজেপি, নইলে হচ্ছে সেখানে সেখানে ভারতীয় জনসংঘ, এই সমস্ত নামগুলো হয়তো থাকবে, অর্থাৎ বিজেপি রিলেটেড নাম হবে। তো এখানে দেখো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা বিজেপির সঙ্গে এই মুহূর্তে কাজ করছে, তো বিজেপিকে তারা সমর্থন করছে, তো এটা এদের একটা সংগঠন হয়ে যাবে। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল যেহেতু বলেছে বললাম, ন্যাশনাল যদি বলে তাহলে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেখো এখানে 3 নম্বরে আছে। লেবার প্রোগ্রেসিভ পার্টি যদি বলে তাহলে তোমরা সেটা ডিএমকে চুজ করে আসবে। তো এইরকমভাবে তোমরা এগুলো পেয়ে যাবে। তো একটুখানি এরকম শর্টকাট ট্রিক্স বের করে নেওয়ার চেষ্টা করবে, হিন্টসগুলো বোঝার চেষ্টা করবে কোথায় আছে, দেখবে এগুলোর উত্তরগুলো খুব ইজিলি বেরিয়ে আসবে। আবার একটা লিস্ট দিয়েছে, এই এখানে তোমার ছবিটা দিয়ে দিয়েছি পুরোটাই, ঠিক আছে, গতকাল যেটা তোমাদের দিয়েছি এখানে পুরোটা আপলোড করে দিয়েছি, দেখে নিতে পারো একবার পুরোটাই। 16 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস প্রভিটস চাইল্ড লেবার। তো চাইল্ড লেবার যেটা প্রভিটস করছে, নিষেধ করছে যেটা, সেটা হচ্ছে কি যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, এটা আমরা দেখতে পাবো চাইল্ড লেবারের বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ 23 এবং 24 নম্বর যে আর্টিকেলটি আছে আমাদের সংবিধানে, যেটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে, তো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস বলে যে আর্টিকেলটি আছে ফান্ডামেন্টাল রাইটসে আছে, সেটা 23 নম্বর আর্টিকেলে বড়দের শোষণের বিরুদ্ধে কথা বলা হয়েছে, আর 24 নম্বর আর্টিকেলে শিশুদের শোষণের বিরুদ্ধে কথা বলা হয়েছে, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে বড়দের এখানে প্রথমে তোমরা বড় পাবে, তারপর তোমরা ছোট পাবে। তো 23 নম্বরে তোমরা এখানে হিউম্যান বিংয়ের কথা, বড়দের কথা বলা হচ্ছে, আর 24 নম্বর আর্টিকেলে এখানে বাচ্চাদের কথা বলা হচ্ছে, চিলড্রেনদের কথা বলা হচ্ছে। এইরকমভাবে ওগুলো মনে রাখার চেষ্টা করবে।
সিকোয়েন্সে সাজিয়ে নেবে এই জিনিসগুলো। 17 নম্বর দেখো কোয়েশ্চেন্স কি বলছে। 17 নম্বর কোয়েশ্চেন্স বলছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যান্টি কাস্ট মুভমেন্ট অ্যান্ড দ্য ফাউন্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। আম্বেদকর পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম, একাধিকবার এই প্রশ্নটি আলোচনায় এসেছে, কাস্ট পড়াতে গিয়েও আলোচনায় এসেছিল। এটি হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর যাকে আমরা বলি। তো ডক্টর বি আর আম্বেদকর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেছিল এবং একটা অ্যান্টি কাস্ট মুভমেন্টের একটা কিন্তু পদক্ষেপ ছিল এটা, যে কাস্টের বিরোধিতা করতে গিয়ে তিনি নিজে একটা লেবার পার্টি ফর্ম করলেন। কারণ যারা কাস্ট হিন্দু তারা আলটিমেটলি আমরা দেখতে পাবো কি, যারা লেবার তারা কিন্তু আলটিমেটলি ওই লেবারই, অর্থাৎ নিচু লেভেলের যারা হচ্ছে কাস্ট তারা কিন্তু আলটিমেটলি লেবার। তো যারা লেবার তারা কাস্ট, যারা কাস্ট তারাই লেবার। তো এই কারণে তিনি এদের উদ্ধারের জন্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করলো, যে স্বাধীন শ্রমিক দল তিনি তৈরি করলেন। আমরা জানি যে এটা তিনি 1936-এ তৈরি করেছিলেন, ঠিক আছে, 1936-এ তৈরি করেছিলেন। তার পুরো লিস্টটা এখানে দেওয়া আছে, তার কী কী পাবলিকেশনস আছে, তার কোন কোন অর্গানাইজেশনস আছে, কত সালে সেগুলো তৈরি করেছেন, এগুলো একাধিকবার বলেছে, এগুলো দেখে নাও, কারণ এই সিকোয়েন্সটা পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করেছে। তার কাজের সিকোয়েন্স, আম্বেদকর, তারপরে গান্ধীজির কাজের সিকোয়েন্স, তার গান্ধীজির হচ্ছে আশ্রমের সিকোয়েন্স, এগুলো কিন্তু বারবার পরীক্ষা জানতে চায়। কার্ল মার্কসের বইয়ের সিকোয়েন্স, এগুলো বারবার জানতে চায়। রুশোর বইয়ের সিকোয়েন্স, প্লেটোর বইয়ের সিকোয়েন্স, তারপরে আমরা দেখতে পাবো যে লকের বইয়ের সিকোয়েন্স, তারপরে আমরা দেখতে পাবো তারপরে মেরি উইলস্টন ক্রাফটের বইয়ের সিকোয়েন্স, এগুলো কিন্তু বারবার পরীক্ষা জানতে চাইছে, এগুলো ভালো করে দেখে নেবে। 18 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 18 নম্বর কোয়েশ্চেন্স বলছে কি, নেম অফ দ্য পার্টি আর নেম অফ দ্য ট্রেড ইউনিয়ন, দুটো আলাদা লিস্ট দিয়েছে। তো পার্টি আমরা দেখলাম, ভারতীয় জনতা পার্টি মানে হচ্ছে এটা বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল যেহেতু বলেছে তাহলে ন্যাশনাল হয়ে গেলে আইএনটিইউসি হবে, আইএনটিইউসি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তাহলে এটা 1 নম্বরটা হবে, আইএনটিইউসি হবে। 3 নম্বর বলছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট যদি বলেছে তাহলে তোমাদের গতকালই বলেছিলাম C2, কিছুক্ষণ আগেও বললাম C2। মার্কসিস্ট যদি বলে তাহলে C2। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যদি বলে তাহলে সবার প্রথমে যেটা তৈরি হয়েছিল সেটা কোনটা না, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC। তো আইএনটিইউসি আর AITUCর মধ্যে কনফিউশন হতে পারে, তাই কাজে এখানে সাধারণ একটা জিনিস মনে রাখবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা, সেটাকে আমরা সঠিক কংগ্রেস বলি, তাহলে ওর শব্দের মধ্যে কি আছে, ন্যাশনাল, তাহলে ওর শ্রমিক সংগঠন মানে ওরও মধ্যে ওই নামের মধ্যেও কিন্তু ন্যাশনাল থাকতে হবে, তাহলে এখানেও কিন্তু ন্যাশনাল আছে, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো ন্যাশনাল মিল খাচ্ছে, স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা সিমিলার, তো এইরকমভাবেও কিন্তু এগুলো করে আসবে, কারণ এগুলো গোলায়, স্বাভাবিক। আমি এইভাবেই মনে রাখার চেষ্টা করি, কারণ গোলাই এগুলো, আমরা তো এগুলো নিয়ে সরাসরি আর এগুলো নিয়ে রাজনীতি করছি না, বা এগুলোর সঙ্গে আমরা জড়িত নেই, কাজে গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক। এগুলো আমাদের কাছে জাস্ট ইনফরমেশন, তো ইনফরমেশনগুলো গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক, সেই কারণে এই ধরনের কিছু লিঙ্ক খুঁজে বের করবে, করে এটাকে লিঙ্ক করার চেষ্টা করবে, কিছু এই ধরনের মানে টার্মিনোলজি খুঁজে বের করার চেষ্টা করবে, করে লিঙ্ক করার চেষ্টা করবে, যাতে করে তোমার মনে থাকে। এরপরে চলে আসো, লিস্টটা এখানে দেওয়া আছে, দেখে নিও। এরপরে চলে আসো 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন কি, এটা ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে, জানুয়ারিতে 2023 সালে এসেছে। কি বলছে, লিস্ট 1 লিস্ট 2, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, এক্ষুনি বললাম সেটা আম্বেদকর হবে, ভীমরাও আম্বেদকর। জাস্টিস পার্টি এর আগেও তোমাদের বলা হয়েছে পেরিয়ারের কথা, পেরিয়ার এটা হবে। প্রজা সোশ্যালিস্ট পার্টি এটা তো আমরা জানি যে রাম মনোহর লোহিয়া। আর ভারতীয় জনসংঘ হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। তো এই নামগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে, এগুলোর সাথে এরা জড়িত ছিল, এরা লিডার ছিল, এই সংগঠনগুলোর এরা হচ্ছে লিডার ছিল। তো এখানে তোমরা অপশন বি কে সঠিক পেয়ে যাবে। এখানে এদের এস্টাবলিশমেন্ট ইয়ারগুলো দেখে নাও। জাস্টিস পার্টি আমরা দেখতে পাচ্ছি 1916, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936, ভারতীয় জনসংঘ 1951, প্রজা সোশ্যালিস্ট পার্টি 1952। এগুলো ভালো করে সিকোয়েন্সে দেখে নাও। 20 নম্বর প্রশ্নে চলে আসো। 20 নম্বর প্রশ্ন কি বলছে, 20 নম্বর প্রশ্ন বলছে The Dalits not only belong to the lower caste category but also belong to the lower class category of the Indian society. কিছুদিন আগেই তোমাদের ক্লাসের কোয়েশ্চেন সলভ করাতে গিয়ে এই প্রশ্নটি এসেছিল, এখানে আবার রিপিট হয়েছে, যেহেতু এখানে আবার ক্লাসের কথা বলেছে, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু চলে এসেছে। তো আমরা জানি যে যারা হচ্ছে লেবার ক্লাস তারাই এখানে কিন্তু ওই দলিত, তারাই লেবার ক্লাস। তো সেই কারণে আম্বেদকর এদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো জানো তোমরা। তো এটা তো ঠিক হবে। দলিতস আর মেনলি পুয়ার পিজেন্টস, এটাও ঠিক, যে যারা গ্রামের যারা কৃষক আছে, গরিব কৃষক, তারা হচ্ছে আবার দলিত হিসেবে কনসিডার হয়। লেবাররা যেমন কনসিডার হয় তেমনি আবার কৃষকরাও হয়, কারণ ইন্ডিয়ান সোসাইটিতে এখনও পর্যন্ত কৃষকের অস্তিত্ব মুছে যায়নি, ইন্ডিয়ান সোসাইটিতে কৃষকের অস্তিত্ব আছে, ঠিক আছে, এগুলো আমরা জানি। যেমন উন্নত দেশগুলিতে যদি যাও তাহলে সেখানে তুমি কৃষক খুঁজে পাবে না, সেখানে কৃষক বলতে সেখানে ইন্ডাস্ট্রি,
কৃষক বলতে সেখানে ইন্ডাস্ট্রি, বড় বড় সেখানে ইন্ডাস্ট্রি, কৃষি কাজ করে। এবং দেখবে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ সেখানে গিয়ে কি করে না, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করে। প্রচুর ভিডিও পাবে ইউটিউবে, তোমরা দেখবে যে সেখানে যেমন ইন্দোনেশিয়াতে দেখবে পামের হচ্ছে পাম তেল যেটা আমরা ব্যবহার করি, তো তার যে ফল, তো সেই যে তার একটা বাগান আছে, সেই বাগানে দেখবে সেখানে প্রচুর বাংলাদেশি ইন্ডিয়ানসরা গিয়ে কাজ করে, প্রচুর বাঙালিরা সেখানে গিয়ে কাজ করে। সস্তার লেবার দেখবে ওখানে চলে যায়, তারা গিয়ে কাজ করে, প্রচুর ভালো সেখানে তারা স্যালারি পায়, কাজ করে। তো এবং ওদের দেশের মানুষরা এতটা হার্ডওয়ার্কিং নয়, এতটা এরকম মাথায় রোদ নিয়ে এতটা হার্ডওয়ার্ক তারা করতে চায় না, কাজ করতে চায় না। তো স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আরও প্রচুর এই এশিয়ার মানুষ সেখানে গিয়ে কিন্তু কাজ করে। তো এগুলো তোমরা দেখতে পাবে সেখানে, ঠিক আছে। দলিতস আর এগ্রিকালচারাল লেবারের ইন দ্য রুরাল ইকোনমি, এটাও ঠিক। আমরা জানি যে এগ্রিকালচারাল লেবাররা তারা কৃষিকাজের সঙ্গে জড়িত, দলিত বলতে তাদেরকেই বোঝায়, ঠিক আছে, রুরাল এরিয়াতে, গ্রামীণ এলাকাতে, গ্রামীণ অর্থনীতিতে। ইন দ্য আরবান ইকোনমি দলিত বেসিক্যালি ফ্রম দ্য বাল্ক অফ দ্য লেবারিং পপুলেশন, এটাও আমরা জানি যে এটাও ঠিক। তাহলে এখানে আমরা দেখতে পাবো সবই ঠিক, এটাও আমরা জানি, কারণ শহরে যারা আছে লেবার হিসেবে কাজ করে তারাও কিন্তু ওই গ্রামেরই সাধারণ মানুষ লেবার হিসেবে এসে কাজ করছে। তো এটাও আমরা কিন্তু জানি, এগুলো তোমাদের এর আগেও কোয়েশ্চেন্সটা সলভ করিয়েছি, তো তোমরা এটা জানো, ভালো করে দেখে নেবে। 21 নম্বর প্রশ্ন চলে আসে। 21 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এজেন্সি অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের কোনটা এজেন্সি নয়? তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যেটা এজেন্সি নয় সেটা হচ্ছে মডার্ন টেকনোলজি। এজেন্সি টেকনোলজিতে একটা জড় বস্তু, এজেন্সি একটা জড় বস্তু, তাই না? এজেন্সি একটা জড় বস্তু, টেকনোলজি একটা জড় বস্তু, ওটাকে কেউ ব্যবহার করছে, তো কারা করছে? এরা করে বেসিক্যালি। তো এরা হবে এখানে কি? স্টুডেন্ট ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ কোনো মানুষের সংগঠন, এগুলো মানুষের কোনো সংগঠন, এটা জাস্ট একটা জড় বস্তু। তো মানুষের সংগঠনগুলো এগুলো এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশন এজেন্সি হিসেবে কাজ করে। পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে তাহলে কি বোঝায়? পলিটিক্যাল সোশ্যালাইজেশন তোমাদের পড়াবো, তোমাদের আছে এগুলো, ঠিক আছে, যদিও সিলেবাসে মেনশন নেই, কিন্তু তোমাদের এগুলো পড়াবো কারণ কোয়েশ্চেন্স আসে। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে কি বোঝায়? পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে বোঝায় যে কোনো একটা রাজনৈতিক বিষয়কে তুমি যখন সমাজের প্রত্যেকটা কর্নারে যখন ছড়িয়ে দিতে পারছো, প্রত্যেকটা মানুষের কাছে যখন পৌঁছে দিতে পারছো, তো তখন সেটা হয়ে যাবে কি? পলিটিক্যাল সোশ্যালাইজেশন। অর্থাৎ রাজনৈতিক কোনো একটা বিষয়কে সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়াটাকে এখানে রাজনৈতিক সামাজিকীকরণ বলা হয়। তো এটা কাদের মাধ্যমে হয়? আমরা জানি স্টুডেন্ট ইউনিয়নসগুলোর মাধ্যমে হয়। স্টুডেন্টরা কী করে না, তারা একটা কোনো নীতি গ্রহণ করে, সেই নীতিটা নিয়ে তারা কী করে? বিভিন্ন স্লোগান, শাউটিং করে, তারা সভা করে, মিটিং করে, মিছিল করে, ঘেরাও করে, বন্ধ করে। এগুলো করার মধ্যে দিয়ে কী করে? তারা যে মেসেজটা কনভে করতে চাইছে সোসাইটিকে, সেটা কিন্তু তারা পৌঁছে দেয়। মিডিয়াকে তারা করে, সেখানে অ্যাড্রেস করে, মিডিয়া বা সেটা তাদের হয়ে পৌঁছে দেয়, এগুলো আমরা জানি। ট্রেড ইউনিয়নসগুলোও ঠিক একই করে। ট্রেড ইউনিয়নসগুলো যারা লেবার আছে তাদের ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য কাজ করে, তাদের রাজনৈতিক স্বার্থ নিয়ে তারা তাহলে কাজ করছে। সেলফ হেল্প গ্রুপসগুলো এটাই করছে, যে তাদের নিজেদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে কোনো একটা রাজনৈতিক যে ইস্যু সেটাকে তারা সেখানে সোশ্যালাইজ করছে, তো সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে কি? এরা হবে সংগঠন, কিন্তু মডার্ন টেকনোলজি হবে না। মডার্ন টেকনোলজিকে ব্যবহার করে এরা হয়তো করতে পারে, কিন্তু ইটসেলফ মডার্ন টেকনোলজি নিজে নিজে কিছু করতে পারে না। তো নিজে যে যারা করে তারা হচ্ছে এরা, তো এরা হবে এজেন্সি, এই এবিসি হবে এজেন্সি, এটা হবে না। 22 নম্বর দেখো, 22 নম্বর কি বলছে, হুইচ ইজ নট দ্য প্রেশার গ্রুপ ইন ইন্ডিয়ান পলিটিক্স অ্যামং দ্য ফলোইং। নিচের কোনটা প্রেশার গ্রুপস নয় বলছে? প্রেশার গ্রুপ যেটা নয় সেটা হচ্ছে চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা তো হবে। চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিটা কি? চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি সম্পর্কে এখানে তোমাদের লিখে দিয়েছি, দেখে নিতে পারো। এরা হচ্ছে কি বলছে, এরা ভলেন্টারি একটা অর্গানাইজেশন, নন প্রফিট কতগুলো গ্রুপস, যারা কি করে, যারা হচ্ছে ডোমেস্টিক ট্রেডকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে, এবং ডোমেস্টিক ট্রেডকে ইমপ্রুভ করার জন্য তারা নিজেদের বিজনেসের ক্যাটাগরিতে তারা কী করেছে, কতগুলো সংগঠন তৈরি করে রেখেছে। এরকম কতগুলো ডমিনেন্ট সংগঠন, যেগুলোর নামগুলো সিকোয়েন্সে পরীক্ষায় জানতে চেয়েছে একাধিকবার, সেগুলো ভালো করে দেখে নাও, এখানে দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, FICCI বলা হয় এটাকে, 1927-এ এটা তৈরি হয়েছিল। এবং আমরা দেখতে পাবো কনফেডারেশনস অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, CII, এস্টাবলিশ হয়েছিল 1895-এ। ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স, ICC যেটাকে বলা হচ্ছে, 1925 সালে এটা তৈরি হয়েছিল। বম্বে চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, BCCI, 1836-এ তৈরি হয়েছিল। আর একটা ছিল বেঙ্গল চেম্বার্স অফ কমার্স, সেটাও। তো এগুলো কতগুলো লিডিং বলা যেতে পারে যে চেম্বার্স অ্যান্ড কমার্স, যারা হচ্ছে কি বিজনেস রিলেটেড বিষয়গুলো নিয়ে তারা চর্চা করে এবং বলার চেষ্টা করে, কতগুলো বিষয় সেখানে মানে কতগুলো নীতি গ্রহণ করে এইরকমভাবে, যেগুলো আলটিমেটলি বিজনেসটিকে হয়তো আরও গ্রো করবে।
এবং আলটিমেটলি সেই পলিসিকে সামনে রেখে তারা সরকারকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। তো এরা এক প্রকার প্রেশার গ্রুপস হিসেবেও কিন্তু কাজ করে, তো আমরা এটা জানি। এটা তোমরা পাবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি আমরা দেখতে পাবো এক্ষুনি যে বললাম তোমাদের যে সিপিআই এর আন্ডারে এটা কাজ করে, লালা লাজপত রায় এটা তৈরি করেছে। তো কাজে এরাও একটা কৃষক সংগঠন, লেবার সংগঠন। তো এরা লেবার সংগঠন হওয়ার ফলে কি হয়, যদি কখনো সিপিআই পাওয়ারে আসে বা পাওয়ারে যেখানে আছে সেখানে এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। এই সংগঠনগুলো তাদের ভোট ব্যাংকটাকে দেখিয়ে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। তো এরাও প্রেশার ক্রিয়েট করে, তার মানে প্রেশার গ্রুপস, তাই তো? এটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা এখানে দেখতে পাচ্ছি কি, আর একটা বলছি এখানে লেবার লায়ন ক্লাবস অফ ইন্ডিয়া, এটা হবে না, উপরের তিনটা হবে। আরেকটা আছে এখানে, আগে দেখে নাও, অল ইন্ডিয়া কিষাণ সভা। অল ইন্ডিয়া কিষাণ সভা মানে কৃষকদেরই সংগঠন হবে, কৃষকদেরই একটা ইন্টারেস্ট নিয়ে তারা কাজ করবে। তো আমরা দেখতে পাবো এটা তৈরি হয়েছিলেন কি মহাজানন্দ সরস্বতী, এটা 1936-এ এটা প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমরা দেখতে পাচ্ছি কমিউনিস্ট পার্টির আমব্রেলায় এটা কিন্তু একটা কাজ করে, ঠিক আছে, একটা কৃষক সংগঠন। এখানে চলে আসো যেটা নয় বলছে সেটা কেন নয়, তার কারণ এটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেশার গ্রুপস নয়, বরং এটা একটা ক্লাব যারা হচ্ছে ইউথদের নিয়ে কাজ করে। এটা একটা ক্লাব, এই ক্লাবগুলো ইউথদের নিয়ে কাজ করে, তাদের ইন্টারেস্টে কাজ করে। 1956-এ এটা তৈরি হয়েছে, বম্বেতে এটা তৈরি হয়েছে। তো ভালো করে এগুলো কিন্তু দেখে নিও। এটা একটা ভলেন্টিয়ার্স গ্রুপ, ইয়াং জেনারেশনদের একটা ভলেন্টিয়ার গ্রুপস, ভালো করে দেখে নিও। 23 নম্বর প্রশ্ন চলে আসো, ম্যাচ করতে বলেছে ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, ইভি রামাস্বামী, এম এন রয়। তো ডক্টর বি আর আম্বেদকর আমরা দেখতে পাচ্ছি কি, ডক্টর বি আর আম্বেদকর মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, জওহরলাল নেহরু মানে হচ্ছে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইভি রামাস্বামী মানে হচ্ছে এখানে জাস্টিস পার্টি, এম এন রয় মানে হচ্ছে এখানে কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো এগুলো তোমাদের থিঙ্কার ওয়াইজ আমি পড়িয়েছি, তখনই এগুলো কিন্তু তোমরা কমন পেয়েছো। অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট যখন তোমাদের পড়ানো হয়েছিল তখন তোমাদের এগুলো সলভ করানোও হয়েছে। এখানে আর একবার বলে দিলাম, এগুলো ভালো করে দেখে নাও। এদের তৈরি করা এগুলো হচ্ছে কতগুলো সংগঠন, ঠিক আছে, এদের তৈরি করা কতগুলো এগুলো সংগঠন। জাস্টিস পার্টি যেমন পেরিয়ার তৈরি করেছে, কমিউনিস্ট পার্টি যেমন এম এন রয় তৈরি করেছে, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি যেমন হচ্ছে আম্বেদকর তৈরি করেছে, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেমন হচ্ছে নেহরু তৈরি করেনি, এটা যদিও মানে জড়িত, এরা বাকি তিনজন হচ্ছে তৈরি করেছে, আর নেহরু হচ্ছে এটার সাথে জড়িত। তো এটা তৈরি করেছে, এটা অনেক আগে তৈরি হয়েছে, 1885-এ তৈরি হয়েছে। তখন নেহরু তো বোধহয় জন্মই হয়নি, এই নেহরুর জন্ম বোধহয় হয়েছে 1889-এর দিকে, যদি খুব ভুল না হয় 1889-এর দিকে তার জন্ম হয়েছে, ঠিক আছে, যদি খুব ভুল না হয় দেখে নিতে পারো একবার কত সালে তার জন্ম হয়েছে। তো এইগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। 2রা অক্টোবর বোধহয় জন্ম হয়েছিল, 2রা অক্টোবর কি 2রা অক্টোবর নয়, 14ই অক্টোবর বোধহয়, 14ই অক্টোবর আর নভেম্বর শিশু দিবস হিসেবে সেলিব্রেট করা হয় সেখানে সেই দিনটিকে, 14ই নভেম্বর 1889, ঠিক আছে। তো বুঝতেই পারছো, তার মানে তার অনেক আগে, তার 4 বছর আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে। তো কাজে এটার সাথে উনি জড়িত একজন ব্যক্তি, এটার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিভিন্ন একাধিকবার বোধহয় 4-5 বার তিনি তো প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। 1936-37-এর দিকে তিনি একবার, না 1930-তে একবার হয়েছিলেন, যখন ওই পূর্ণ স্বরাজের ঘোষণাটা হলো, সেখানে পূর্ণ স্বরাজ ওই লাহোর নদীর তীরে, লাহোরে যখন সেখানে হলো, কি নদীটার নাম ছিল জানো, ওটা সিন্ধু না, নদীটার নামটা বলছি আমি, যমুনা না হবে না, নামটা ভুলছি আমি। ওই নদীর তীরে আমরা দেখতে পাবো যে তিনি সেখানে মধ্যরাত্রে পতাকা উত্তোলন করে দিলেন, যে পূর্ণ স্বরাজের দাবি তিনি সেখানে এবার থেকে উত্থাপন করবেন, আর কোনো রকমের কোনো ডমিনিয়ন স্টেটাস নয়, বরং পূর্ণ স্বরাজ চাই এবার। তো এই সমস্ত বিষয়গুলো, যাই হোক, এগুলো তোমরা দেখতে পাবে, দেখে নিই এগুলো। 24 নম্বর কোয়েশ্চেন দেখো, 24 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট, হ্যাঁ রাভি রাভি, which among the following statement is not a correct evaluation of the right to information act? কোনটা ইভ্যালুয়েশনটা ঠিক নয় রাইট টু ইনফরমেশন সম্পর্কে? তো এটা 1 নাম্বারটা তো ঠিক হবে। কি বলছে, কেন ঠিক হবে দেখো, ইট চেঞ্জ দ্য নর্মেটিভ বেসিস অফ দ্য গভর্নমেন্ট ফ্রম সিক্রেসি টু অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, যে আদর্শ যেটা ছিল, সরকারি ব্যবস্থার যে আদর্শটা যেটা ছিল, যে সরকারি ব্যবস্থার যে ব্যবস্থা যেটা ছিল সেটা নর্মেটিভ ছিল মানে সরকারি সমস্ত কিছু করবে, সরকারকে সমস্ত কিছু মেনে নিতে হবে, মানে সরকারি সমস্ত কিছু গার্জিয়ান ওরা যা করবে সব কিছু ঠিক করবে এবং চ্যালেঞ্জ করা যাবে না। তো সেখানে এক প্রকার সেই কারণে তারা সিক্রেসি মেনটেন করতো, কিন্তু সেখানে যেহেতু ট্রান্সপারেন্সি নেই, সেখানে যেহেতু কারাপশন হচ্ছে, সেই কারণে মানুষ তখন তাদের দায়বদ্ধতা সেখানে দাবি করতে শুরু করলো যে তুমি কাগজ দেখাও, দেখি তুমি ঠিকঠাকভাবে কাজ করেছো কিনা। যখন দেখছে যে কাজ করেনি ঠিকঠাকভাবে, তখন তাকে বলতে হবে তুমি কাজ করো, নইলে তোমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। কাজে নর্মেটিভ
যে ভ্যালুটি ছিল যেটা স্টেটের অর্গানাইজেশনসগুলো, সেই নর্মেটিভ ভ্যালুগুলো অর্থাৎ আদর্শগত যে ভ্যালুসগুলো ছিল সেগুলো বদলে গিয়ে এম্পেরিক্যাল ভ্যালুতে পরিণত হলো, যে অভিজ্ঞতার ভিত্তিতে তুমি যাচাই হবে, অভিজ্ঞতার ভিত্তিতে তোমাকে কিন্তু আমরা বিচার করব। তোমার শুধু সেই তুমি স্টেট বলে, সর্বশক্তিমান বলে, তুমি স্টেটের এজেন্সি বলে তুমি করবে যা খুশি তাই, এটা কিন্তু হতে পারে না। অর্থাৎ যেটা আমাদের গার্জিয়ানদেরকে আমরা আদর্শবান মানুষ হিসেবে দেখি, তাদেরকে ফলো করি, সেটা ছোটোবেলা থেকে আমরা করি, কিন্তু বড় হলে তখন আমরা কিন্তু এম্পেরিক্যাল ভিউ থেকে যাচাই করতে শুরু করি, তাদেরও তখন দোষ ত্রুটি আমরা খুঁজতে শুরু করি। তো এইরকমভাবে আর কি এটা এই ধরনের একটা শিফট তাদের মধ্যে দেখা যাবে এটার ঘটনাটার মধ্য দিয়ে। তো এটা একটা সাধারণ সত্য কথা। 2 নম্বর হচ্ছে ইট রিকোয়ার্ড গভর্নমেন্ট অফিসেস টু মেনটেন রেকর্ডস ইন দ্য ফর্ম হুইচ ফেসিলিটেটস দ্য রাইট টু ইনফরমেশন। এটাও ঠিক যে সরকারি যে সমস্ত অফিসগুলো আছে সেখানে কি করে, যে সমস্ত তথ্য ইনফরমেশন যা আছে সেগুলো তোমাকে মেনটেন করতে হবে, সেগুলো তুমি ছুঁড়ে ফেলে দিতে পারবে, জ্বালিয়ে দিতে পারবে না, পুড়িয়ে দিতে পারবে না, সেগুলো নষ্ট করতে পারবে না, এবং মানুষ যদি চায় তার প্রয়োজনে তাহলে সেটা তোমাকে কিন্তু আবার দিতে হবে। তো এই সমস্ত কথাগুলো সেখানে বলা হয়েছে, এটা আমরা জানি আরটিআই ইনফরমেশন মধ্যে দিয়ে এসেছে। 4 নম্বরটা দেখো, অ্যান্টি কারাপশন মুভমেন্ট বাই লেবারার অ্যান্ড ফার্মার্স ইন গুজরাট ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য অ্যাক্ট। হ্যাঁ, এটাও ঠিক, এটাও আমরা জানি যে গুজরাটে লেবার এবং ফার্মার্স তারা তাদের নিজেদের ওই জনসুনবাইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি কি তারা তখন আন্দোলন করতে শুরু করলো। তারা যখন দেখলো যে প্রচুর পরিমাণে কারাপশন হয়েছে তখন তারা সরকারের কাছে আরও বেশি করে ইনফরমেশন চাইতে শুরু করলো, এবং যখন দিতে চাইছে না তারা তখন সেখানে একটা বড় আন্দোলনে তারা নেমে গেল। তো এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, বাট এটা হবে না। ইট ওয়াজ ড্রাফটেড বাই দ্য ন্যাশনাল অ্যাডভাইসারি কমিটি। না, এই ধরনের কোনো কমিটি এটাকে তৈরি করেনি, যারা তৈরি করেছিল তারা হচ্ছে এই সংগঠনটাই MKSS, ঠিক আছে, মজদুর কিষাণ শক্তি সংগঠন, এরাই তৈরি করেছিল, অরুণা রয় ওরাই তৈরি করেছিল সেটা। 25 নম্বর প্রশ্ন চলে আসো। 25 নম্বর প্রশ্ন কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং সেড কাস্ট সিস্টেম ইজ নট মেয়ারলি ডিভিশন অফ লেবার, ইট ইজ অলসো ডিভিশন অফ লেবারার। একাধিকবার কোয়েশ্চেন্সটা তোমাদের বলেছি, কাস্ট পড়াতে গিয়ে বলেছি, বোধহয় তোমাদের ট্রাইব পড়াতে গিয়েও বললাম, ভালো করে দেখে নাও যে সেটা হচ্ছে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর হবে। তিনি বলেছিলেন যে 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 কাজের ভিত্তিতে এখানে ডিভিশনটা তৈরি করা হয়েছে, আলটিমেটলি বাস্তবতা এটা উঠে এসেছে যে সেখানে কাজটাকে ডিভাইড করা হয়েছিল, কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে সেখানে মানুষের মধ্যেও ডিভিশনটা আলটিমেটলি একটা শক্তিশালী রূপ নিয়ে নিয়েছে, একটা কিন্তু স্ট্রাকচার নিয়ে নিয়েছে। তো এটা একটা বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে। তো এই কথাগুলো তিনি সেই সময় বলেছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর ইজ দ্য রাইট আনসার। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং পয়েন্টেড আউট দ্যাট অর্গানাইজড লেবার অ্যাজ পোটেন্সিয়াল actor in class politics in India must contend formidable with obstacle। কি বলছে, এটা হবে কিন্তু রুডলফ অ্যান্ড রুডলফ হবে আর কি। রুডলফ কি বলছে, এটা যে ভারতের যে সংগঠিত যে শ্রমিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর কাছে অনেকগুলো বাধা আছে যেগুলো তাদেরকে হচ্ছে কিন্তু অতিক্রম করতে হবে। এটা এই ধরনের একটা স্টেটমেন্ট রুডলফ অ্যান্ড রুডলফ দিয়েছিল। তারা একটা লেবার নিয়েও তারা কাজ করেছে, তারা বিভিন্ন এখানে কাস্ট অ্যাসোসিয়েশনসগুলো নিয়েও তারা কাজ করেছে। তো এর আগের দিন তোমাদের কাজ পড়াতে গিয়েও বলছিলাম, তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে সঠিক উত্তর হবে। লাস্ট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন কি হবে, দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি অফ ইন্ডিয়া আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর বি.আর. আম্বেদকর ওন হাউ মেনি সিটস ইন দ্য বম্বে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনস ইন 1937। আমরা জানি যে 1935-এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা 1935-এ আসলো, সেটার বেসিসে আমরা দেখতে পাবো 1937-এ গিয়ে ইলেকশনস হলো। যখন ইলেকশনস হলো তখন আমরা দেখতে পাচ্ছি কি যে বম্বেতে যে ইলেকশনসটা হয়েছিল বম্বে প্রভিন্সে, সেখানে আমরা তার ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি আম্বেদকরের 15টা সিট আমরা কিন্তু জয়লাভ করতে দেখেছি। 15টা সিট, অনেকগুলো আসন দিয়েছিল, সবগুলোতে তারা জয়লাভ করতে পারেনি, কারণ সেখানে কংগ্রেসের অনেক লোক সেখানে জিতেছিল, অনেক সেখানে ক্যান্ডিডেট। বাট হ্যাঁ, তারপরেও তিনি কিন্তু 15টা সিট সেখানে কিন্তু তার নিজের আমব্রেলায় কিন্তু তিনি নিজের পার্টির আন্ডারে তার নিজের কনফিডেন্সে সেখানে কিন্তু তিনি জয়লাভ করতে পেরেছিলেন। তো এটা হচ্ছে আমাদের লেবারের সাথে জড়িত একটা ইনফরমেশন যেটা পরীক্ষায় এসেছে, তাই এখানে দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নিও। তো নেটে যে প্রশ্নগুলো দেখলে এবং ওয়েস্ট বেঙ্গল সেটে যে প্রশ্নগুলো দেখলে নিশ্চয়ই তার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছো যে একটা ম্যাচিং কোয়েশ্চেন্সগুলো বেশি দিয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স বেশি দিয়েছে, এবং সেগুলোও কিন্তু খুব ভালো, মানে সহজ। তো স্বাভাবিকভাবে তোমাদের ওই প্যাটার্নটা ফলো করতে হবে এবং একবার এই পুরো কোয়েশ্চেন্সটাকে এইভাবে চোখ ঝালিয়ে নাও, দেখবে এগুলো খুব ইজি হয়ে যাবে, আর ডিফিকাল্ট কিছু নয়। বোঝাতে পারলাম? কারো কোনো অসুবিধে বলো, কার কোথায় অসুবিধা হলো, কে বুঝতে পারোনি, কে বুঝতে পারোনি, কেউ আছো বুঝতে পারোনি? হাফিদা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। সোহিনী, ভিডিওটা দেখেছো তুমি? হ্যাঁ স্যার, দেখেছি, আমি কালকেই কোশ্চেন করে নিয়েছিলাম। স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু এই রুডলফ অ্যান্ড রুডলফের জায়গাটা কি বললেন, আরেকবার একটু রিপিট করলে ভালো হতো।
রুডলফ অ্যান্ড রুডলফ বেসিক্যালি বলেছিল যে এখানে অনেকগুলো কাস্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে যারা বেসিক্যালি তো লেবারি অ্যাসোসিয়েশনই, লেবার মানে কাস্ট, কাস্ট মানে লেবার কাইন্ড অফ। তো এদের সামনে এখন এরা সংগঠিত হতে, এদের সামনে অনেক প্রচুর বাধা আছে, সংগঠিত হতে প্লাস আবার কাজ করতে অনেক বাধা আছে, সেই বাধাগুলো তাদেরকে অতিক্রম করতে হবে। জাস্ট এই কথাটাই বলেছে। তো কে বলেছে এটা? রুডলফ অ্যান্ড রুডলফ। এই জাস্ট এতটুকু জিজ্ঞেস করেছে, আর কিছুই না। আর বলো শ্রেয়া, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। দীপিকা, দীপিকা দাস, রুদ্র, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে একদম। ময়ূরাক্ষী, বোঝা যাচ্ছে তো? কোয়েশ্চেন্স তো দেখি হ্যাঁ স্যার বলুন। তুমি অনেকবার ট্রাই করেছো কেন? এখানে দেখলাম অনেকবার ট্রাই করেছো কেন? না স্যার, আমার কালকে রাত্রিরে ওয়াইফাই ইস্যু হচ্ছিল, সেই জন্য বারবার ওটা কি হচ্ছিল, রিসাবমিট এরকম দেখাচ্ছিল, দিয়ে সকালবেলা হচ্ছিল, সকালবেলা যেটা দেখছেন ওই বেশি হয়েছে, ওটা আমি কোশ্চেন গুলো লিখছিলাম তখন, আর যেটা অ্যাকচুয়ালি সেটা ওই 67%টা। আচ্ছা, তাহলে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হলে বলবে কিন্তু। না না স্যার, কোনো অসুবিধা হয়নি। শুভম, শুভম ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। আমার স্যার একটা বলার ছিল, সেটা হচ্ছে স্যার আগে যখন স্যার টেস্ট গুলো দিচ্ছিলাম শেষে যখন একসাথে সে কোশ্চেন গুলো শো করছিল স্যার, ওটা স্যার ভালো ছিল স্যার। এখন একটার পর একটা চলে গেলে আর একটা ওই স্ক্রিনশট, ওইটা স্যার সিস্টেমটা হলে ভালো হতো স্যার। একসাথে সাবমিট করার পরে যে একসাথে পুরোটা আসছিল লিখতে বা ওই সুবিধা হচ্ছিল। ওটা হবে না, এটা তোমাকে এখন স্ক্রিনশটই নিতে হবে। ওই সিস্টেমটা নেই, নতুন আপডেট করার পর ওই সিস্টেমটা চলে গেছে। মানে এখানে ওটা যেই সিস্টেমে ওটা করা হয়েছে ওটা আসবে না, আর তোমার ওখানে শো করবে না, তো এটা হবে না। আর ওটা তুমি এক কাজ করো এখন, ওই জন্য কী করা হয়েছে জানো তো? তোমাদের যাতে অসুবিধা না হয় এই কারণে কোয়েশ্চেন্সে যে টাইমারটা ছিল সেই টাইমারটা তুলে দেওয়া হয়েছে, টাইমারটা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তুমি মন দিয়ে ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে তুমি সলভ করো। কেন টাইমের কোনো বাধা থাকলো না, তাহলে নিজের মতো করে যেটা ভুল হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? যেটা ভুল হলো সেটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রেখে দাও। আবার যখন ওগুলো তোমার রিভিশন দেওয়ার সময় আসবে তখন একবার রিভাইজ করে নিও, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। নাজমুন, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকাল দেখা হবে আমাদের অন্য একটা টপিক নিয়ে, দেখি এরপরে কোন টপিকটা আছে। এগুলো পড়তে ভালো লাগছে, এগুলো টপিকগুলো? এরপরে কি আছে? এরপরে আছে রিলিজিয়ান। রিলিজিয়ান থেকে আস্তে আস্তে সেরকম কোয়েশ্চেন্স হয় না, ওটাকে স্কিপই করো, দরকার নেই। এরপর আমাদের আছে রিজিয়ান, আছে রিজিয়ানের একটা আছে, বাট রিজিয়ানটাও এখন শুরু করবো না আমি, কারণ রিজিয়ানে বেশি কোয়েশ্চেন্স আসে না সেরকম। ওই রিজিয়নাল ডিসপ্যারিটিগুলো কীরকমভাবে আছে ওই সমস্ত কিছু প্রশ্ন হবে, ওগুলোই, আর কিছু নয় বিশেষ। আমরা বরং সিভিল সোসাইটি গ্রুপগুলো শুরু করি, ঠিক আছে? সিভিল সোসাইটি গ্রুপস, প্রেশার গ্রুপস, ওগুলো শুরু করি। সিভিল সোসাইটি গ্রুপসগুলো শুরু করি, প্রেশার গ্রুপস ওই পার্টটা শুরু করি। ওটা থেকেই আমাদের দেখলে প্রচুর নাম ধাম জিজ্ঞেস করছে, সেই নামগুলো স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করে, সেগুলো কাজে আসবে। ওটা শুরু করি, ওটা কাজে আসবে, ঠিক আছে? তারপরে আমরা জেন্ডারের ক্লাসটা আমি আলাদা করে করাবো না, ওদের যা করাচ্ছে সেই ভিডিওগুলো দিয়ে দেবো, সেটা দেখে নেবে, এবং সবার শেষে গিয়ে আমরা একটা কোয়েশ্চেনগুলো সলভ করে নেবো। তারপরে আমি চলে আসবো তোমাদের আলোচনায়, ওটা হয়ে গেলে, সিভিল সোসাইটিটা নেক্সট দিন হয়ে গেলে আমরা চলে আসবো কিসে জানো তো? এখানে গ্লোবালাইজেশন আছে একটা, সোশ্যাল এবং ইকোনমিক ইমপ্লিকেশন করা যেতে পারে, বাট ওটা ইন্টারন্যাশনাল রিলেশনসেও আলোচনা হয়, দেখছি ওটাও পড়িয়ে দেবো, গ্লোবালাইজেশনটাও পড়িয়ে দেবো। আর একটা পড়ে নেবো আমরা, কী বলে তোমার, থিঙ্কার ওয়াইজ এবার পড়ে নেবো, যেগুলো আমাদের ছিল, রজনী কোঠারি, রুডলফ অ্যান্ড রুডলফ, ঠিক আছে? শ্রীনিবাস, অতুল কোহলি, অমর্ত্য সেন, এই সমস্ত নামগুলো যেগুলো বারবার পরীক্ষায় জানতে চাইছে, প্রণববর্ধন, এই সমস্ত নামগুলো বারবার জানতে চাইছে পরীক্ষায়, প্রচুর প্রশ্ন হচ্ছে এখান থেকে, প্রচুর প্রশ্ন হচ্ছে। তো সেই সমস্ত, পার্থ চ্যাটার্জিও আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? ওখান থেকে প্রচুর প্রশ্ন হয়, তো ওগুলো আমরা এবার একটু থিঙ্কার ওয়াইজ ধরে নেবো। তো ওটা হয়তো আরও কিছুদিন সময় লাগবে আমাদের, যেহেতু থিঙ্কার ওয়াইজ পড়বো, কিছুদিন সময় লাগবে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। চলো, গুড নাইট।